আচ্ছা, ওকে, অসংখ্য ধন্যবাদ। প্রথমত বলি, আমাদের আপনারা সকলেই জানেন যে 4-5 দিন হলো, 4-5 দিনই 3-4 দিন হলো যে 2021 সাল ভিত্তিক অফিসার ক্যাশ এটার রিটেন পরীক্ষার রেজাল্টটা দিয়েছে। দ্যাট মিনস ভাইবার শুরু হবে আগামীকাল থেকে। আগামীকাল থেকে প্রথম আর কি সেশনটা শুরু হচ্ছে ভাইবার। সো দেখেন, আমি যেটা বলি, আপনারা প্রায় বলতেন যে স্যার 2021 সাল ভিত্তিক অফিসারের রেজাল্ট কবে দেবে, রেজাল্ট কবে দিবে। রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। এরপর স্টুডেন্টদের কোশ্চেন, স্যার 2021 সাল ভিত্তিক অফিসার ক্যাশ এটা রিটেনের রেজাল্ট কবে দেবে, ভাইবা কবে শুরু হবে। দেখেন, এটা রিটেনের রেজাল্টও কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক একইভাবে আমি একটু শুরুতে বলি, এই যে 2022 সাল ভিত্তিক আপনারা বলতেছেন স্যার পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা হচ্ছে না, কিন্তু দেখবেন যে 1 মাসের মধ্যেই হয়তোবা 3টা প্রিলি হয়ে যাবে, অথবা 2টা প্রিলি হবে, একটা রিটেন হবে। এই যে 2022 সাল ভিত্তিক যে কম্বাইন্ড সিনিয়র অফিসার, কম্বাইন্ড অফিসার এবং কম্বাইন্ড ক্যাশ অফিসার, দেখবেন কিন্তু 1 মাসের মধ্যেই দেখবেন যে মিনিমাম 2-3টা পরীক্ষা হয়ে গিয়েছে। দ্যাট মিনস আপনাদেরকে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে, একদম শুরু থেকেই প্রস্তুতি। আচ্ছা, আজকের সেশনটা যেহেতু আমি ভাইবা নিয়ে, সো ভাইবা নিয়েই আজকে একটু কথা বলবো। আমাদের খুব সম্ভবত সোমবার বা মঙ্গলবার এই রেজাল্টটা কবে পাবলিশ হয়েছে একটু আমাকে কমেন্টস করে জানাও তো। খুব সম্ভবত সোমবারে কিন্তু রেজাল্ট পাবলিশ হয় 2021 সাল ভিত্তিক অফিসার ক্যাশ এইটার আর কি রিটেনের রেজাল্ট পাবলিশ হয়। যেদিন রিটেনের রেজাল্টটা পাবলিশ হয় আমি ওই দিনই কিন্তু ভাইবার কিছুটা একটা ধারণা দিয়েছিলাম, তাৎক্ষণিকভাবে একটা ক্লাস নিয়েছিলাম। এরপরে আমাদের শ্রদ্ধেয় তারেক স্যার উনি কিন্তু একটা বৃহৎ একটা ক্লাস নিয়েছে এবং খুব ব্রডলি আলোচনা করেছে। অ্যাকচুয়ালি ভাইবার ওই টাইপের কোশ্চেনগুলাই কিন্তু আপনাদেরকে ফেস করতে হবে। সো আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে স্যার ভাইবার যে ক্লাসটা আপনারা নিয়েছেন এটা একটু জাস্ট ডিজিটাল বোর্ডে সুন্দর করে স্টেপ বাই স্টেপ কিভাবে পড়বো আর একটু এক্সপ্লেইন করবেন, এবং এটার সাথে সাথে আরও কিছু ব্রডলি একটু আলোচনা করলেন যাতে আমাদের ভাইবার সেশনটা আমরা খুব ভালোভাবে এটাকে ওভারকাম করতে পারি বা ক্র্যাক করতে পারি। সেই ধারাবাহিকতাই আমরা কিন্তু আজকে ভাইবার সেশনটা আবার আমরা নিচ্ছি। আগে যে বিষয়টা বলেছি সেটারও কিছু আংশিক আলোচনা থাকবে, এটার সাথে সাথে কিন্তু আরও নতুন কিছু অ্যাড হবে ইনশাল্লাহ। সো আমি যেটা বলতে চাই, দেখেন এই যে ভাইবার বিষয়টা নিয়ে আমরা কিন্তু অলরেডি 3টা ক্লাস, আজকে 3 নাম্বার ক্লাস চলমান। এখন আপনারা বলতে পারেন যে স্যার ভাইবার বিষয়টা নিয়ে আপনারা এত বেশি ক্লাস দেওয়ার কি আছে। দেখেন ভাই, আমরা টার্নিং পয়েন্ট যেহেতু ব্যাংক জব প্রস্তুতি যারা নিচ্ছে বা যারা ব্যাংকার হওয়ার স্বপ্ন দেখে তাদেরকে নিয়ে যেহেতু আমরা কাজ করে থাকি, এই জন্য ব্যাংকের প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা পরীক্ষা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবং ভাইবাটা তো এটা তো আমাদের কাছে ঈদের সমান একটা আনন্দের বিষয়। কারণটা কি? কারণটা হলো তোমরা ব্যাংকার যারা হবে তাদের জাস্ট লাস্ট স্টেপ। দ্যাট মিনস ভাইবাটা ওভারকাম করলেই, ভাইবায় উত্তীর্ণ হইলেই তোমার কিন্তু সেই স্বপ্নের যে আমাদের প্রত্যাশা, আমাদের যে স্বপ্নটা যে একটা জব, এই জব কিন্তু তুমি কনফার্ম করতে পারবে। ওকে, আরেকটা কথা বলে রাখি, যেহেতু আমি ফেসবুকে আছি, 2021 সাল ভিত্তিক যে অফিসার জেনারেলের যে পরীক্ষার রেজাল্টটা, দ্যাট মিনস ফাইনাল যে রেজাল্টটা পাবলিশ হয়েছে ভাইবার, সেই রেজাল্টে কিন্তু আমাদের অসংখ্য স্টুডেন্ট ইনশাল্লাহ জব পেয়েছে আলহামদুলিল্লাহ। তাদেরকে নিয়ে আগামীকাল আমরা কিন্তু একটা ইফতারের পার্টির আয়োজন করেছি। হ্যাঁ, সো আপনারা যারা যুক্ত হয়েছেন তারা তো আসেনি, সো তারপরেও আমি বলবো আপনারা ইনশাল্লাহ, আমি ফেসবুকে আমরা একটু লাইভও করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। সফলতা যারা সফল হয়েছে তাদের কিছু গল্প বা তাদের কথাবার্তা শুনলে কিন্তু আমরা একটু অনুপ্রাণিত হই, বা আমরা যারা জব প্রস্তুতি নিচ্ছি আমাদের প্রস্তুতি আরও কিভাবে ত্বরান্বিত করা যায় সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা বেশ কাজে দেয় আর কি। হ্যাঁ, সো যেটা বলতে গিয়েছিলাম, দেখেন ভাইবা আমরা যেটা বারবার বলে থাকি, ব্যাংকের রিটেন পরীক্ষাটাই মূলত সব। আপনি যদি রিটেন পরীক্ষাতে 8 থেকে 10 মার্ক অন্য জায়গা মানে অন্যদের থেকে বেশি পেয়ে থাকেন তাহলে কিন্তু ভাইবা নিয়ে আপনার একদম অডিট হওয়ার কিছু নেই। কারণটা কি? কারণটা হলো আমরা প্রত্যেকেরই তো মোটামুটি ভাইবা যারা দেয় তাদের সাথে কথা বলা হয়, এবং যারা জব পাচ্ছে তারা কেমন মার্ক পায় ভাইবাতে এটা একটু মোটামুটি একটু জানার চেষ্টা করি। ভাইবা বোর্ডে যারা থাকে তাদের সাথেও ইনশাল্লাহ কথা বলার সুযোগ হয়। তারই প্রেক্ষিতে মোটামুটি যেটা জানা যায়, ভাইবাতে সাধারণত স্টুডেন্ট যে মার্কটা ক্যারি করে সেটা হলো 18 থেকে 22 এর মধ্যেই কিন্তু দেখবেন যে আপনারা উঠানামা করে। সাধারণত 18, 19, 20, 21 এই যে 4টা ধাপ, এই ধাপেই কিন্তু সবাই কম বেশি মার্ক পেয়ে থাকে। তার মানে ভাইবাতে সর্বোচ্চ ব্যবধান যদি বলি সেটা হলো 4-5-এর বেশি কখনোই ভাইবাতে একটা স্টুডেন্টের ব্যবধান হয় না। হ্যাঁ, জেনারেলি 17 থেকে 18, 20, 21 এই টাইপের মধ্যেই কিন্তু এই রেঞ্জেই সবাই মার্কটা পেয়ে থাকে। সো এই জন্য আমি আপনাদেরকে বলবো রিটেনটাকে আপনারা বেশি গুরুত্ব দিবেন। তার মানে এই না যে ভাইবাতে আপনি একদমই অবহেলা করবেন, নো, ভাইবাটাও একটা ফ্যাক্টর। কারণ আমরা সকলেই জানি 2021 সাল ভিত্তিক কম্বাইন্ড যে ক্যাশ অফিসার, এখানে খুব সম্ভবত 2400 প্লাস 2417টা না কয়টা শূন্য পদের সার্কুলারটা ছিল, কিন্তু ভাইবাতে দেখবেন 9200 স্টুডেন্টদেরকে কিন্তু ভাইবাতে কল করছে, 9221 জন খুব সম্ভবত।
তার মানে 9200। এখন আপনারা বলতে পারেন যে স্যার এত বেশি স্টুডেন্ট কেন ভাইভাতে কল করলো? জেনারেলি আসলেই আমরা যেটা জানি যে কয়টা শূন্য পদ থাকে তার 3 গুণ ভাইভাতে কল করে থাকে। তার মানে 2400 শূন্য পদ, 3 24 72, দ্যাট মিনস হয়তো বা 72, 7200 থেকে 7500 ভাইভাতে কিন্তু কল করার কথা, কিন্তু এইবার 9000 প্লাস ভাইভাতে কল করেছে। এর কারণটা কি জানেন? কারণটা হলো এই 2021 সাল ভিত্তিক যে অফিসার ক্যাশ, এটাতে প্রচুর পরিমাণে প্যানেল থেকে কি হবে? নিয়োগ পাবে, প্রচুর পরিমাণে প্যানেল থেকে ডাকা হবে। দ্যাট মিনস আপনাদের মেরিট লিস্ট যদি 3500-র মধ্যেও থাকে, আমি রিপিট করতেছি, অনেস্টলি বলতেছি ভাই, জেনে শুনে বলতেছি, যদি 3500-র মধ্যেও যদি আপনাদের মেরিট লিস্ট থাকে তাহলে কিন্তু আপনারা চাকরিটা পাবেন। এখন আমরা তো আর প্যানেলের জন্য ওয়েট করব না, আমরা অবশ্যই প্রথম ধাপেই আমরা টিকতে চাই। যার জন্য বলবো ভাইবাটা একটু গুরুত্বের সাথে আপনারা নেবেন, একটু না খুবই গুরুত্বের সাথে নেবেন যারা ভাইবা এবার দিবেন। আরেকটা কথা বলবো, আপনারা যারা ভাইবা দিবেন তাদেরকে বলবো এবার ডু আর ডাই একটা প্রিপারেশন নেন। কারণ আপনারা দেখবেন ব্যাংকের প্রস্তুতির খুব একটা মজার ব্যাপার কি জানেন? প্রত্যেকটা পরীক্ষার প্রস্তুতি সেম। আপনি যদি একবার প্রিলি কভার করতে পারেন, আপনাকে কিন্তু নতুন করে প্রিলি কভার করতে হয় না। একবার যদি রিটেন পরীক্ষাটা আয়ত্তে আনতে পারেন, আবার আরেকটা পরীক্ষা আসলো, ফর এক্সাম্পল সামনে ধরেন সিনিয়র অফিসারের পরীক্ষা হবে 2022 সাল ভিত্তিক, আপনি এই 2022 সাল ভিত্তিক সিনিয়র অফিসারের এমসিকিউটা যদি আপনি মানে কভার করতে পারেন, এরপরে বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষা বলেন, 2023 সাল ভিত্তিক অফিসার, নতুন করে কিন্তু কোনো প্রিপারেশন নাই। ঠিক একইভাবে রিটেনের বেলায়ও তাই, একইভাবে ভাইবার বেলায়ও কিন্তু তাই। এই জন্য আপনারা যারা এবার ভাইবা দেওয়ার সুযোগ পাইছেন, আপনারা ম্যাক্সিমাম আপনারা এখানে ইফোর্টটা দেন ভাইবার প্রিপারেশন নেওয়ার জন্য। এইবার আসি ভাইবার প্রিপারেশন। যেমন দেখেন এমসিকিউ এর প্রিপারেশন, এটা কিন্তু প্রিডিক্টেবল, কোন জায়গা থেকে কতটুকু কোশ্চেন হয়, এবং এটা সিলেবাস আছে। বাংলাতে 25 মার্ক, ম্যাথে 20 মার্ক, ইংলিশে 25 মার্ক, রিটেন এটারও কিন্তু একটা সিলেবাস আছে, একটা গঠনমূলক, একটা খুব সুন্দর মতো আমরা এক্সপ্লেইন করতে পারি। একটা ইংলিশ ফোকাস রাইটিং আসবে, একটা বাংলা ফোকাস রাইটিং আসবে, একটা কম্প্রিহেনশন, একটা ট্রান্সলেশন। কিন্তু ভাইবা একটা সেক্টর যেটা কিন্তু প্রিডিক্ট করা যাবে না, যেটা কিন্তু থ্রোলি বা কনফিডেন্টলি এক্সপ্লেইন করা যাবে না যে এই সেক্টর থেকেই আপনাদের কোশ্চেনটা আসবে, তাই না? কিন্তু তারপরেও আমরা টোটাল ভাইবার যে সেশনটা হয়ে থাকে, কারণ মিনিমাম 200 স্টুডেন্টদের সাথে কথা বলেছি যে কোশ্চেনটা কিভাবে হয়। আমি নিজেও 7-8টা যখন আমি করেছিলাম, 7-8টা ভাইবা দিয়েছিলাম, সেটা আছে। আরেকটা সুযোগ হয়েছিল যে একটা ব্যাংকের এমডির সাথে আমি বেশ 3 বছর, সে একটা ব্যাংকের এমডি, সে যখন আমার ব্যাংকে ছিল, সে আর কি জিএম হিসাবে আর কি ওই জায়গায় ছিল, পরবর্তীতে ডিএমডি হিসাবেও আমার প্রতিষ্ঠানে ছিল। সো আমার স্যারের সাথে আমার আর কি বেশ চলার সুযোগ হয়েছিল। সো স্যার প্রচুর পরিমাণে ভাইবাতে পার্টিসিপেট করতো। স্যার যখন ভাইবা নিতে যাইতো তখন স্যার আমার সাথে এই বিষয়গুলো শেয়ার করতো। সো এই সকল এক্সপিরিয়েন্সের উপরে বেস করেই আমরা আমাদের যে ভাইবার সেশনটা নিয়ে থাকি, এই সেশনটা যদি আপনারা একটু দেখেন তাহলে যে বিষয়টা হবে, ভাইবার প্রস্তুতি দেখবেন আপনাদের কাছে বেশ সহজ একটা মনে হবে। কারণ কি, যখন কোনো কিছুর একটা গাইডলাইন সামনে চলে আসে, তখন কিন্তু ওই জিনিসটার গাইডলাইন ফলো করে পড়লে আমরা ডেস্টিনেশনে খুব সহজেই পৌঁছাইতে পারি। এই জন্য আজকে আমার যে কাজটা হবে সেটা হলো আপনাদের ভিতরে একটা আইডিয়া জেনারেট করা, আপনাদের ভিতরে একটা কনফিডেন্স গ্রো করানো, যাতে যে ভাইবা না ইনশাল্লাহ আমি খুব ভালোভাবে ভাইবাটা আমি ক্র্যাক করতে পারবো, ইনশাল্লাহ এই কনফিডেন্সটা আমি আপনাদের মধ্যে গ্রো করাইতে পারবো। আচ্ছা একটু দেখি। আসসালামু আলাইকুম স্যার, স্যার আমি ইংলিশে ফোকাস ব্যতীত 165 মার্কের উপরে 65 মার্কের উত্তর করেছি আলহামদুলিল্লাহ, 4টা ম্যাথ সহ। আচ্ছা একদম ছেড়ে দিয়েছো, এটা বোকামি করেছো। আচ্ছা খুব ভালো করেছি। আমার ভাইবা ভালো হলে প্রথম মানে ইয়েতে রোল আসার সম্ভাবনা আছে কি না, এখন এটা ডিপেন্ড করে। আমরা যেটা দেখেছি যে ব্যাংকের রিটেনে খুব বেশি ভালো করতে হয় না, কিন্তু সবগুলা কোশ্চেন আনসার করতে হয়। দেখো তুমি 35 মার্ক ছেড়ে এসেছো, এটা তোমার জন্য একটু রিস্ক হয়ে যায়, খুব রিস্ক হয়ে যায়। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হয়। আচ্ছা সো আর কথা না বলে আসেন তাহলে আমরা ভাইবার বিষয়টা নিয়ে একটু আমরা যাব। সো আমরা যে বিষয়টা এখানে দিয়েছি সেটা হলো 2021 সাল ভিত্তিক অফিসার ক্যাশ যে ভাইবা চলতেছে, আগামীকাল থেকে ভাইবাটা শুরু হবে, সেই ভাইবা সেশন। এটা আমাদের সেশন 1 ইন্ট্রোডাকশন টু ব্যাংক ভাইবা, আর সেশন 2টা এটা অলরেডি তারেক স্যার নিয়ে নিয়েছে। আপনারা অবশ্যই বিষয়টা ওই ক্লাসটা দেখবেন, তাহলে দেখবেন অনেক উপকৃত হইতে পারবেন। আজকে আমি সেশন 1টা একটু আলোচনা করব, সেই সাথে সাথে আর একটু অ্যাডভান্স লেভেলের বিষয়টাও আমি কিন্তু আজকে আলোচনা করার চেষ্টা করব। আসি তাহলে আমরা পরের ইয়াতে চলে যাই, স্লাইডে। আচ্ছা আমি শুরুতে যদি একটু বলি,
ভাইবা পরীক্ষা আমরা সকলেই জানি ভাইবা পরীক্ষাতে টোটাল 25 মার্ক, ব্যাংকের ভাইবাতে 25 মার্ক। ওকে, এই 25 মার্কের মধ্যে কোনো একজন স্টুডেন্ট যদি 18 পায় আর কোনো একজন স্টুডেন্ট যদি 22 পায়, বিশ্বাস করেন ভাই, কোনো একজন স্টুডেন্ট 18 পাবে, আমি যদি একটু পেনটা চেঞ্জ করি একটু দেখবেন, ধরেন কোনো একজন স্টুডেন্ট সে 18 পাইলো আর একজন স্টুডেন্ট 22 পাইলো, তার মানে ব্যবধানটা কত? ব্যবধানটা 4 মার্কের। আপনি মনে রাখবেন এই 4 মার্কের ব্যবধান, তার মানে মিনিমাম আপনি 6000 স্টুডেন্টের উপরে চলে আসবেন। এই যে 9000 যে ভাইবা দেবে সবাই দেখবেন না রিটেনটা কাছাকাছি, অনেকটা কাছাকাছি কিন্তু রিটেনটা, হ্যাঁ 2-1 বা 3-4 মার্কের ব্যবধান। তাহলে আপনি ভাইবাতে যদি বেশি মার্ক পান তার মানে কিন্তু আপনি একদম এক লাফে অনেক দূর চলে আসবেন। এই জন্য ভাইবাটা আমরা একটু গুরুত্বের সাথে দেওয়ার চেষ্টা করব। আসে তাহলে আমরা ভাইবা নিয়ে একটু কথা বলি, ভাইবার বিষয়টা কি সেটা একটু আমরা জানার চেষ্টা করি। ভাই প্রথমত আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব যে ভাইবাতে যে কোশ্চেনগুলো করা হয়ে থাকে অ্যাকচুয়ালি এই কোশ্চেনগুলোকে আমরা কয়টা ধাপে বা কয়টা অংশে সেগমেন্ট করতে পারি এই বিষয়টা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমাদের ভাইবার প্রস্তুতি নেওয়াটা খুব সহজ হবে। সো জেনারেলি দেখা গিয়েছে, আমি যেটা লিখেছি দেখেন, ভাইবাতে কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হবে তা নির্দিষ্ট নয়, তবে সাধারণত নিম্নোক্ত 5টা বিষয় থেকে ভাইবাতে প্রশ্ন করা হয়। তার মানে ভাইবাতে যে প্রশ্নগুলা করা হয় এই প্রশ্নগুলাকে আমরা 5টা ক্যাটাগরিতে আমরা সাজিয়ে থাকি। এই 5টা ক্যাটাগরি যদি আপনার জানা থাকে তাহলে আপনার নিজেরও ভাইবার প্রস্তুতি নেওয়া সহজ হবে এবং যখন আনসার করবেন দেখবেন তখন আপনার ভিতরে বেশ ভালো লাগা বা একটা কনফিডেন্ট আপনি ভাবে উত্তর দিতে পারবেন। সো সেই 5 রকম বিষয় বা সেই 5টা সেক্টর কি সেটা যদি বলি, ভাই ভাইবাতে যে 5 সেক্টর বা 5 টাইপের কোশ্চেন করা হয়, যে 5টা সেগমেন্টে আমরা ভাগ করে থাকি, এর প্রথম সেগমেন্টটা হলো ব্যক্তিগত সম্পর্কিত প্রশ্ন। তার মানে আপনার পার্সন রিলেটেড যে ভাইবা দেবে তার সম্পর্কিত প্রশ্ন। ধরুন আমি ভাইবা দিতে গিয়েছি, আমার সম্পর্কিত যে কোশ্চেনগুলো হবে, আমার সম্পর্কিত কোশ্চেনগুলো কি যদিও আমি পরবর্তীতে ব্রডলি আলোচনা করব, তারপরে এখানে একটা নমুনা দিচ্ছি। ধরেন আমার একটা আমি যদি একটি স্টুডেন্টকে আমি চিনি, আমি যেটা বলেছিলাম তার নাম নূর হোসাইন, সে যখনই বলেছে যে আমার নাম নূর হোসাইন তখন তার ভাইবার প্রথম কোশ্চেনটাই কি ছিল জানেন? বলেন নূর হোসাইন দিবস কে, নূর হোসাইন দিবস কবে এবং নূর হোসাইন কে? আমরা সকলেই জানি যে গণতন্ত্র স্বৈরতন্ত্র নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, এই যে স্লোগানটা লিখেছিল এরশাদ বিরোধী যে আন্দোলনটা, এটা কিন্তু নূর হোসেন শহীদ হয়েছিল। নূর হোসাইন দিবস কবে? 13ই নভেম্বর খুব সম্ভবত। সো আপনার এই যে ব্যক্তি সম্পর্কিত, আপনার জেলা সম্পর্কিত, আপনার একাডেমিক আপনার ভার্সিটি সম্পর্কিত এই যে বিষয়গুলা, এগুলাই হলো ব্যক্তিগত সম্পর্কিত কোশ্চেন। সো এই টাইপের কোশ্চেনগুলা কিন্তু আপনার ভাইবাতে জিজ্ঞেস করবে। এরপরে হলো ব্যাংক অ্যান্ড ব্যাংকিং সম্পর্কিত কোশ্চেন। ভাই আপনি যে বিষয়ের উপরে অনার্স মাস্টার শেষ করেন না কেন, আপনি যেহেতু ব্যাংকের ভাইবা দিতে যাচ্ছেন, ম্যান্ডেটরি ব্যাংক অ্যান্ড ব্যাংকিং সম্পর্কিত যে জেনারেল বিষয়গুলো আছে এই জেনারেল বিষয়গুলো আপনার জানা থাকা লাগবে। খুব বেসিক, অ্যাডভান্স লেভেলের কোনো কিছু না, বেসিক যে বিষয়গুলো এই বেসিক বিষয়গুলো কিন্তু আপনার জানা থাকা লাগবে। আচ্ছা আরেকটু বলি, ভাইবার ক্ষেত্রে কিন্তু যেমন আমরা ব্যাংকের রিটেন বা এমসিকিউ এর ক্ষেত্রে বলি বাংলাদেশ ব্যাংকের এডির প্রিপারেশনও যা, আবার বাংলাদেশ ব্যাংকের ক্যাশের প্রিপারেশনও তা, আবার জেনারেল ক্যাশের প্রিপারেশনও কিন্তু তাই, কারণ সবগুলোর কোশ্চেন কর্তা একই। কিন্তু ভাইবার ক্ষেত্রে কিন্তু ভিন্নতা আছে। আপনি যখন বাংলাদেশ ব্যাংকের এডির ভাইবা দেবেন তখন কিন্তু কোশ্চেনের ধরন একরকম হয়, আবার আপনি যখন কম্বাইন্ড সিনিয়র অফিসার বা কম্বাইন্ড অফিসার বা কম্বাইন্ড ক্যাশ অফিসারের পরীক্ষা দেবেন তখন কিন্তু কোশ্চেনের ধরনটা একরকম হয়। এই জন্য আজকে আমার আলোচনার মূল ফোকাস যে বিষয়টা থাকবে সেটা হলো 2021 সাল ভিত্তিক যে কম্বাইন্ড ক্যাশ অফিসার, ওই পরীক্ষাটা আপনারা কিভাবে ভালো করবেন, এই যে আগামীকাল থেকে যে ভাইবাটা শুরু হচ্ছে সেই বিষয়টা আমি একটু আলোচনা করব। আসেন তাহলে, যে আমি 5টা ভাগ করেছি ভাইবার কোশ্চেনগুলার, এর প্রথম ভাগটাই কি? প্রথমটা হলো ব্যক্তিগত সম্পর্কিত কোশ্চেন, দ্বিতীয় ভাগটা কি? ব্যাংক অ্যান্ড ব্যাংকিং সম্পর্কিত কোশ্চেন। তার মানে আপনাকে ব্যাংকের যে বেসিক টার্মগুলো আছে, বেসিক টার্ম কি? ব্যাংকের ডেফিনিশনটা কি? ব্যাংকের প্রধান কাজ কি? ব্যাংকের প্রধান কাজ হলো ডিপোজিট কালেক্ট করা এবং সেই ডিপোজিটটা কি করা? মানুষকে ধার দেওয়া বা লোন হিসাবে দেওয়া, এটা কিন্তু ব্যাংকের প্রথম কাজ। সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এবার ব্যাংকের কি কারেন্ট অ্যাকাউন্ট কি, ডেবিট কার্ড কি, ক্রেডিট কার্ড কি, এই বিষয়গুলো কিন্তু আপনার জানা বাধ্যতামূলক। এই বেসিক বিষয়গুলো আপনাকে জানতে হবে, যদি আমি পরবর্তীতে আরেকটা আলোচনা করব। এরপরে যে বিষয়টা আপনাকে জানতে হবে সেটা হলো অর্থনীতি সম্পর্কিত কোশ্চেন, ইকোনমি রিলেটেড কমন টার্ম। ভাই আপনি যে বিষয়ে পড়াশোনা করেন না কেন অর্থনীতি সম্পর্কে কিছু বেসিক ধারণা আপনাকে জানতে হবে। যেমন জিডিপি সংজ্ঞাটা কি,
পার ক্যাপিটাল ইনকাম বলতে আপনি কি বোঝেন, জিএনপি বলতে কি বোঝেন, ইনফ্লেশন বলতে কি বোঝেন, ডিফ্লেশন বলতে কি বোঝেন। এই যে বেসিক যে ইকোনমিক যে টার্মগুলো আছে না, এই ইকোনমিক টার্মগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে। এবার চতুর্থ হলো একাডেমিক সম্পর্কিত কোশ্চেন। একাডেমিক মানে কি, আপনি যে বিষয়ের ওপরে অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেছেন বা অনার্স সম্পূর্ণ করেছেন, সেই বিষয় সম্পর্কে আপনাকে যে বেসিক টার্মগুলা, যে ইম্পর্টেন্ট টার্মগুলা জানা উচিত, সেইগুলা থেকে আপনার কোশ্চেন হবে। এখন ফর এক্সাম্পল মনে করেন আপনি ট্রিপলিতে অনার্স মাস্টার্স করেছেন, এখন আপনি মনে করতে পারেন যে ভাইবা বোর্ডে যে থাকবে সে তো ট্রিপলিতে না জানাই স্বাভাবিক, সো এই সম্পর্কিত কোশ্চেন হবে না। কিন্তু এটা কিন্তু আপনার ভ্রান্ত ধারণা। মনে রাখবেন, ট্রিপল আপনি যে বিষয়ের উপরে অনার্স মাস্টার্স করেন না কেন, যারা ভাইবা বোর্ডে থাকে আগে থেকেই ধরেন এই ভাইবা বোর্ডে কি, এই বোর্ডে 30 জন কোশ্চেন করবে, গত দিনেই ওই 30 জন সম্পর্কে কিন্তু একটা বায়োডাটা চলে যায় যারা ভাইবা বোর্ডে থাকবে। সো তারা কি করে, ওই আপনার যে সাবজেক্টে অনার্স মাস্টার্স করেছেন ওই সাবজেক্ট সম্পর্কে বেসিক কিছু টার্ম তারা কিন্তু কি করে, গুগল থেকে নামায় রাখে। সেই জন্য আপনি মনে রাখবেন, যে সাবজেক্টে অনার্স মাস্টার্স করেন না কেন, আপনার একাডেমিক রিলেটেড, আপনার সাবজেক্ট রিলেটেড ম্যান্ডেটরি কমন টার্মগুলো আপনার জানা থাকবে। আপনাকে অবশ্যই ভাইবা বোর্ডে এই কোশ্চেন ফেস করতে হবে। আর ফাইনালি যে সেগমেন্টটা আমি তৈরি করেছি সেটা হলো সাম্প্রতিক বিষয় সম্পর্কিত কোশ্চেন। দ্যাট মিনস বর্তমানে যে জেনারেল নলেজ যেটা বলতে পারি, যে বিষয়গুলো এখন বাজওয়ার্ড, যে বিষয়গুলো ইম্পর্টেন্ট, গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে, এই সাম্প্রতিক বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। কারণ যেমন দেখেন, এখন সবচেয়ে হটকেক আমরা কি বলতে পারি, জাতিসংঘের মহাসচিব কিন্তু আমাদের বাংলাদেশে এসেছে। সো উনার সম্পর্কে কিন্তু আপনাকে কোশ্চেনটা, উনি কততম মহাসচিব, উনি কবে গিয়ে কত বছর মহাসচিবের উনি আছেন, উনি কিন্তু দ্বিতীয় টার্মে আছেন। সো এই বিষয়গুলো কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে। এরপর আপনারা সকলেই জানেন কিছুদিন আগে 8ই মার্চ নারী দিবস ছিল। সো এই নারী দিবস এবং বর্তমানে আমাদের এই বিষয়টা খুবই এখন আলোচিত একটা বিষয়। সো নারী দিবস সম্পর্কে কিন্তু আপনাদেরকে কোশ্চেন করতে পারে। সো এই যে সাম্প্রতিক যে বিষয়গুলো, এগুলো আপনাকে জানতে হবে। তার মানে আপনি যখন ভাইবার প্রস্তুতি নেবেন, আপনাকে করতে হবে কি জানেন, প্রথমত এই 5টা পার্ট আপনাকে সুন্দর করে সেগমেন্ট করে নিতে হবে। যে ভাইবাতে কোন ধরনের কোশ্চেন করব, একটা হলো ব্যক্তিগত সম্পর্কিত কোশ্চেন, একটা হলো ব্যাংক অ্যান্ড ব্যাংকিং সম্পর্কিত কোশ্চেন, একটা হলো ইকোনমি রিলেটেড কোশ্চেন, একটা একাডেমিক সম্পর্কিত কোশ্চেন, আর একটা হলো জেনারেল নলেজ বা বর্তমানে ইম্পর্টেন্ট যে ইস্যুসগুলো আছে মানুষের মুখে মুখে, ওই ইস্যুস সম্পর্কে জানতে হবে। সো এইভাবে যখন আপনি ভাগ করে নেবেন, তখন কিন্তু আপনার প্রস্তুতি নেওয়াটা অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি পরবর্তীতে আপনার প্রস্তুতিটাকে আরো সহজ করার জন্য আমি চেষ্টা করব। সো আসেন, এই ছিল ভাইবার যে 5টা সেগমেন্টে কোশ্চেন আসে। বিশ্বাস করেন ভাই, এর বাইরে কোনো সেগমেন্ট নাই। সো এই 5টা সেগমেন্টের মধ্যেই আপনার কোশ্চেনগুলো করা হবে। সো আপনি যখন ভাইবার প্রস্তুতি নেবেন, এভাবে আলাদা করে 5টা সেগমেন্ট বা 5টা অংশে আপনি আপনার কোশ্চেনগুলো সাজাবেন বা প্রস্তুতিগুলোকে আপনি ভাগ করে নেবেন। এখন আসেন, আমি যে বিষয়টা একটু আলোচনা করব পরবর্তীতে, সেটা হলো ভাইবার দিনের প্রস্তুতি। ভাই, ভাইবার দিনে কিছু কমন কোশ্চেন বা কিছু কমন প্রিপারেশন নিতে হয়, এটা প্রত্যেকটা ভাইবাতে। আর একটু বলি, আপনারা অনেকে হয়তো আছেন এখানে যারা ভাইবা দিবেন না, বা এইবার সামনে আগামীকাল থেকে যে ভাইবাটা শুরু হচ্ছে, এই ভাইবাতে হয়তো আপনারা পার্টিসিপেট করবেন না। কিন্তু তারপরেও বলবো, এই বিষয়গুলো কিন্তু আপনাদের জেনে রাখা উচিত। কারণ এই বিষয়গুলো জানলে আপনি পরবর্তীতে যখন ভাইবা দিবেন, তখন দেখবেন আপনার বেশ কাজে দিবে। আর ব্যাংক ছাড়াও তো আপনারা অন্যান্য জায়গায় তো ভাইবা দেন, সব ভাইবা প্রস্তুতি নিয়ার অ্যাবাউট কিন্তু সেম। সেই জন্য একটু মাথায় রাখবেন। এখন ভাইবা দিনের কিছু প্রস্তুতি আছে, এই প্রস্তুতিগুলো আপনাদেরকে একটু জানতে হবে। আচ্ছা, একটু যদি বলি, লেখাটা খুব ছোট হয়ে গেছে বোধহয়, তোমাদের বোঝা যাচ্ছে কিনা জাস্ট এটা একটু বলো। আসসালামু আলাইকুম স্যার। ওকে স্যার, বিবিএ এন্ড এমবিএ থেকে যারা ভাইবা দিবে তার জন্য কি কি পড়া উচিত একদম ক্লিয়ারলি বলে দিব। আমি যেহেতু কমার্সের স্টুডেন্ট, তো আমি ফিনান্সে বিবিএ করেছি, তোমার টেনশন নেই। আচ্ছা, 10ই নভেম্বর নুর হুসাইন দিবস। ভেরি গুড তানভীর। সো যারা আমরা এটা জানি, অবশ্যই জানতে হবে। আচ্ছা, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা যারা আমার সাথে আসো, একটু বুঝতে পারতেছো কিনা? আচ্ছা, আমি আবার মুখেও বলবো, সো আমার সাথে একটু শোনো। ভাইবার দিনের মানে একদম যে ভাইবা, আজকে ধরেন ভাইবা আপনার, হ্যাঁ, ধরেন আগামীকাল আপনার ভাইবা। সো আগামীকাল ভাইবা দেওয়ার আগে আপনার কিছু কার্যক্রম করতে হয়, বা ভাইবার দেওয়ার মুহূর্তেও কিছু কার্যক্রম আছে। সেই বিষয়গুলো ইনশাল্লাহ একটু আমি আপনাদেরকে জানাই দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই আপনারা পালন করবেন। প্রথমত, ওই দিনের দৈনিক পত্রিকার বিশেষ খবরগুলো আপনাকে পড়ে নিতে হবে। দ্যাট মিনস আগামীকাল যাদের ভাইবা আছে, আপনারা করবেন কি, সকালেই একটু মোবাইলে গিয়ে প্রথম আলোতে একটু ঢু মারলেন,
হ্যাঁ, বা যদি আপনারা নিউজ পেপার পেয়ে যান, এই নিউজ পেপারে মূল যে খবরগুলো আছে এই খবরগুলো আপনারা পড়বেন। কারণ যারা ভাইবা বোর্ডে থাকবে তারা কিন্তু সকালবেলা কি পত্রিকা পড়েই, আপনাদের কিন্তু অবশ্যই তারা পত্রিকা পড়ে। সো তারা যদি সকালবেলা পত্রিকা পড়ে কোনো একটা খবর যদি তাদের ভালো লেগে যায়, মনে রাখবেন তা আপনার কিন্তু ভাইবা বোর্ডে ওই পত্রিকার ওই অংশ বা ওই বিষয় নিয়ে আপনার কিন্তু কোশ্চেন ফেস করতে হবে। এই জন্য যারা আপনারা ভাইবা দিবেন ওই দিনের, গতদিন তো আমরা পড়বই স্বাভাবিক, কিন্তু ওই দিনের সকালের আপনারা অবশ্যই পত্রিকাগুলো কিন্তু পড়ে যাবেন। এটা কিন্তু আপনারা অনেকেই ভুল করেন। আরেকটা মজার ব্যাপার আছে, এটা অনেকেই আপনারা মিস করেন, সেটা হলো বাংলা মাসের সন ও তারিখ জেনে নেবেন। ভাই যাদের আগামীকালকে ভাইবা, লিসেন ভালো করে, আপনারা সকালে উঠেই বাংলা মাস এটার যে কোন মাস চলতেছে এবং কত তারিখ এইটা কিন্তু আপনারা জেনে নেবেন। কারণ এটা আমি অসংখ্য ভাইবা বোর্ডে এটা কিন্তু ফেস করেছে স্টুডেন্টরা। আর এখন যেহেতু রমজান মাস, সো আরবি তো আপনারা এটা জানার কথাই, হ্যাঁ, কিন্তু বাংলাটা মাস্ট বি আপনারা জেনে নেবেন। তাহলে ভাইবার সকালে ঘুম থেকে উঠেই আমি বলেছিলাম দুইটা কাজ। সেই দুইটা কাজ কি? পত্রিকার পাতাটা একবার আমরা চোখ বুলাবো, আর একটা হলো আগামীকাল যারা ভাইবা দেবেন বা নির্দিষ্ট দিনে আপনারা যারা ভাইবা দেবেন ওই দিনে বাংলার বছরটা এবং বাংলার কি তারিখটা মাথায় রাখবেন। যেমন এখন বাংলা কি 1431 সাল, অনেকেই এটা বলতে পারবে না। আর এটা যদি আপনারা না বলতে পারেন, এটা ব্যাপক একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, সো বাংলার মাসের সন ও তারিখ জেনে নেবেন। 3 নাম্বার, মার্জিত পোশাক পরিধান করবেন। আচ্ছা, ভাইবা দিনের প্রস্তুতি, মার্জিত পোশাক আমরা সকলেই জানি, অবশ্যই ভাইবা বোর্ডে মার্জিত পোশাক পরিধান করতে হয়। এখন স্টুডেন্টরা একটা কোশ্চেন করে যে স্যার ভাইবার দিনে ব্লেজার পরা বা টাই বাঁধা বাধ্যতামূলক কিনা? ভাই অ্যাকচুয়ালি বাধ্যতামূলক না, কিন্তু আমার কাছে যারা সাজেশন চাই বা আমার কাছে এই কোশ্চেনটা যারা করে, আমি বলি হ্যাঁ বাধ্যতামূলক, অবশ্যই বাধ্যতামূলক। কারণটা শোনেন, আপনি একটা ব্যাংকের অফিসার হবেন, দ্যাট মিনস আপনি 10ম গ্রেডের এমপ্লয়ি হবেন, কর্মকর্তা হবেন বাংলাদেশের। সো আপনি একটা 10ম গ্রেডের সরকারি কর্মকর্তা হবেন, একটা সেকেন্ড ক্লাস আপনি চাকরি করবেন, আপনার মধ্যে একটা বলতে গেলে অফিসিয়াল একটা ম্যানার থাকবে না, আপনার মধ্যে ডেকোরাম থাকবে না। অবশ্যই এই জন্য আমি বলি আপনারা অবসম্ভাবীভাবে আপনারা সুটেড বুটেড এবং টাই, অবশ্যই টাই পরিধান করবেন, করে আপনারা ভাইবা দিতে যাবেন। আর মেয়েরা যারা, আরেকটা ব্যাপার আমি একটু বলি, এটাও আমি শুনেছি, অনেকে বকলেসের ব্যাপারেও কিন্তু একটু সচেতন থাকবেন। বকলেসটা হয় ব্ল্যাক অথবা সিলভার কালার, কিন্তু কখনোই আপনারা গোল্ড কালারের যে বকলেসটা, এটা কিন্তু কখনোই আপনারা পরবেন না, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। বেল্টের কথা বলতেছি, বেল্টের যে বকলেসটা, ক্লিয়ার বিষয়টা? সো আমি যেটা মনে করি, আপনারা কালো প্যান্ট, কালো ব্লেজার এবং কালো জুতা, বেল্টের কালার আমি কালো পছন্দ করি, ভিতরে সাদা শার্ট, যদি স্কাই ব্লু শার্ট পরেন তাতেও কোনো সমস্যা নেই। যদি আপনারা নেভি ব্লু যদি কেউ ব্লেজার পরেন তাতেও কোনো সমস্যা নেই, ক্লিয়ার বিষয়টা? আর টাইয়ের ক্ষেত্রে যদি বলি, হ্যাঁ লাল টাইটা আপনারা পড়তে পারেন, আমি অনেকেরই লাল টাই পড়তে দেখেছি, এতে কোনো রকম কোনো সমস্যা হয়নি। তবে আমি কখনো লাল টাই পরি নাই, আমি ব্লু কালারের টাই পরে যেতাম, আমি সাদা কালারের শার্টের সাথে, হ্যাঁ, কারণ লাল টাইটাও চোখে ফোটে বলে আমি মানে এটা রিস্ক নিতাম না। সো এটা লালটাই পড়তে পারেন, এখানে কোনো বিধিনিষেধ নেই, এবং লালটাইয়ের কারণে কাউকে কখনো কথা শোনাইছে আমি এটা শুনি নাই। মিনিমাম 200 থেকে 250 ভাইবার এক্সপিরিয়েন্স নিয়েছি, সো এই জন্য আপনারা পড়তে পারেন। তবে আমি অ্যাভয়েড করে যেতাম, কারণ লাল জিনিস এটা সবসময় চোখে ফোটে। আচ্ছা, সেই জন্য বললাম, প্রথমটা কি ছিল? পত্রিকার পাতাটা দেখে যাবেন যেদিন ভাইবা দেবেন। দ্বিতীয়ত, কেউ মিস করবেন না বাংলার সন এবং তারিখ। তৃতীয় কি? মার্জিত পোশাক পরিধান করবেন। যারা মেয়েরা, আপনারা শাড়িও পরতে পারেন, সালোয়ার কামিজও পরতে পারেন, এতে কোনো রকম কোনো বাধা সৃষ্টি করবে না। তবে অবশ্যই গ্রোটেস্ক কোনো কিছু করবেন না। আরেকটা বিষয় আমি আমার গতদিনের সেশনেও বলেছিলাম, পারফিউম ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। কারণ আপনারা জানেন কিনা, অনেক মানুষ আছে যারা কিন্তু পারফিউমের ক্ষেত্রে তাদের অ্যালার্জি আছে, জানেন কিনা এটা? অনেকেই কিন্তু পারফিউমের স্মেল নিতে পারে না। সো কোনো একজন ভাইবা বোর্ডে আছে, সে যদি আপনার পারফিউম ইউজের কারণে সে যদি হয়, আনইজি ফিল করে, এটার কিন্তু আপনাকে মনে করবেন প্রথম ইমপ্রেশনই কিন্তু বড় ইমপ্রেশন, প্রথম ইমপ্রেশন, ফার্স্ট ইমপ্রেশনই কিন্তু এটা কিন্তু বেস্ট ইমপ্রেশন ক্রিয়েট করতে পারে। সেই জন্য আপনারা পারফিউম অ্যাভয়েড করাই উত্তম আমি মনে করি। হ্যাঁ, আর যদি কেউ ইউজ করে, মাইল্ড পারফিউম ইউজ করবেন। এবার এইটা একটা ব্যাপার, এইটা সবারই একটা ডাউট থাকে বা হেজিটেশন থাকে, সেটা যদি একটু বলি। প্রবেশের সময় এবং বাহিরের সময় আমি যদি বলি, আপনারা যখন প্রবেশ করবেন, প্রবেশের সময় এবং বাইর হওয়ার সময় দাঁড়িয়ে সালাম দিতে হয়। যেমন দেখেন, আমি ভাইবা বোর্ডে প্রবেশ করতেছি, আমি প্রবেশ করেই আসসালামু আলাইকুম স্যার, অথবা গুড মর্নিং স্যার, যে কোনো একটা, বা শুভ সকাল স্যার যদি কারো সকালে থাকে, হ্যাঁ। আর 12টার পরে হইলে গুড নুন স্যার, গুড আফটারনুন, নুন না, গুড আফটারনুন স্যার, হ্যাঁ। সেটা একটু মাথায় রাখবা। তাহলে তোমরা
ভিতরে যাবা, দেখবা যে 4 জন বা 5 জন বসবে, সামনে 2টা চেয়ার থাকে, হ্যাঁ 2টা চেয়ার থাকে, বা একটা চেয়ারও থাকতে পারে, সাধারণত 2টা চেয়ার থাকে। সো যে 4-5 জন থাকবে, ধরো তুমি রুমের মধ্যে প্রবেশ করলা, প্রবেশ করেই তুমি আসসালামু আলাইকুম স্যার, হ্যাঁ হাত উঁচু করার দরকার নেই, সিম্পলি আসসালামু আলাইকুম স্যার বা শুভ সকাল স্যার, এই বলার পরে তোমাকে কিন্তু দাঁড়াই থাকতে হবে। আমি অনেকের কাছে শুনেছি এবং এটা তারা পরবর্তীতে বলছে যে আপনি কেন বসেছেন, যে সামনে চেয়ারটা থাকবে আপনি কখনোই সেই চেয়ার টেনে বসবেন না যতক্ষণ না পর্যন্ত আপনাকে বসতে না বলা হয়, আপনি দাঁড়িয়েই থাকবেন। যদি আপনি দাঁড়িয়ে আছেন, তখন যদি কোশ্চেন করে আপনি দাঁড়িয়ে থেকেই উত্তর দিবেন, কিন্তু কখনোই আপনি কি করবেন না, আপনি বসতে যাবেন না। আর মনে রাখবেন হাত কখনো পিছনে রাখবেন না, কারণ আমরা দাঁড়ানোর সময় আমরা হাত কিন্তু পিছনে রাখি। এটা অনেক ব্যাপার আছে আমাদের, আপনারা জব পাওয়ার পরেও কিন্তু এই বিষয়গুলো আরো ভালো করে আয়ত্ত করতে পারবেন, কিন্তু আমি শুরুতে একটু বললাম হাত সামনে রাখতে হয়। হ্যাঁ এই যে এইভাবে হাতটা সামনে রাখবেন, হ্যাঁ সামনে জাস্ট সিম্পলি দাঁড়াবেন, আপনাকে বসতে বলবে তারপরে আপনি বসবেন। সো আমি যেটা বললাম, প্রবেশ করে আপনারা সালাম দিবেন, সালাম দেওয়ার পরে বসবেন না, আপনাদের যতক্ষণ না পর্যন্ত বলা হবে বসেন ততক্ষণ পর্যন্ত আপনি দাঁড়িয়ে থাকবেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমি সেটাই লিখেছি, প্রবেশের সময় এবং বিদায় নেবার সময় দাঁড়িয়ে সালাম দিবেন। এইবার একটু মনে রাখবেন, প্রবেশের পরে নিচ থেকে চেয়ারে বসবেন না, বসতে বললে বসবেন, না হলে দাঁড়িয়েই থাকবেন। অবশ্যই বসতে বলবে আপনাকে, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, আপনি কিভাবে ঢুকতেছেন এটা কিন্তু একটা ম্যাটার করবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে একটা বিষয় মনে রাখবেন, দেখেন এগুলো ভেরি সিলি, কিন্তু এই সিলি বিষয়গুলোই আপনাদেরকে কি করে, ভ্যালু অ্যাড করে। এই জন্যই আমি এগুলা আলাদাভাবে আপনাদের সামনে ডিসক্লোজ করতেছি, হ্যাঁ, কারণ এই বিষয়গুলা যেহেতু আমি মুখে বলবো, আপনাদের কি হবে, এটা যখন কর্ণপাঠ করবেন তখন ওই সময় দেখবেন এগুলা মনে আসবে, হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন। আরেকটা হলো মুদ্রা দোষ, যেমন কথা বলার সময় হাত পা নাড়ানো, অনেকে দেখবেন পা নাড়াই, এটা একদম আমারও ছিল, এটা আমি এটার জন্য বিব্রত হয়েছিলাম। সে দেখবেন অনেকে বসে আছে কিন্তু পা নাড়াই, এটা মনের অজান্তেই। এই জায়গায় কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে, আপনাকে মুদ্রা দোষ, পা নাড়ানো, এরপরে অনেকেই কোন একটা কোশ্চেন পারতেছে না এভাবে চুলকায়, হ্যাঁ, এরপরে এগুলা কথা বলার সময় মামলিং, এগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আরেকটা ব্যাপার, যদিও এটা বলা ঠিক না, সেটা আমি তারপরে আরেকটু বলি, আঞ্চলিকতা পরিহার করার চেষ্টা করবেন। ভাই যতটুকু সম্ভব, আপনাকে আমি বলতেছি না একবারে আপনি পারবেন, যার কারণ অনেকেরই আছে তাদের হলো লোকাল টানটা অনেক বেশি চলে আসে, হ্যাঁ, কিন্তু একটু আঞ্চলিকতা আপনারা পরিহার করার চেষ্টা করবেন, হ্যাঁ, এটা উত্তম, হ্যাঁ, এটা সবসময় সাজেস্ট করা হয়ে থাকে। আর ফাইনালি এই 6 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু ভালো করে মন দিয়ে শুনবেন, যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে বলি জুমে যুক্ত আছেন এবং যারা ফেসবুকে যুক্ত আছেন। সেটা হলো আপনাদের ভাইবা বোর্ডে 4 জন বা 5 জন থাকে, 4 জন অথবা 5 জন থাকে, ভালো করে বুঝবেন, হ্যাঁ, ধরেন 4 জন আছে, এই 4 জন কি করে, গোল করে বসে, আর আপনি মাঝ বরাবর 4 জন গোল করে বসে। এখন ফর এক্সাম্পল মনে করেন আপনাকে বাম দিক থেকে একজন কোশ্চেন করেছে, ভাই এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনাকে মনে করেন বাম পাশে যে বসে আছে সে আপনাকে কোশ্চেন করেছে। এখন স্টুডেন্টের মূল যে বিষয়টা সেটা হলো, স্টুডেন্টরা করে কি জানেন, ওই যে কোশ্চেন করেছে তার দিকে তাকায় উত্তর দেয়। ধরেন বাম দিকে যে বসে আছে, এখন তার দিকে তাকায় আপনি উত্তরটা শেষ করে দিলেন। নো, এটা কিন্তু ভুল। আপনারা করবেন কি জানেন, প্রথমে আমি একটু বলে নিই, আই কন্টাক্ট। ভাই আই কন্টাক্ট খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ভাইবা সেশনে। আপনি যদি আই কন্টাক্ট করতে পারেন, দেখবেন যে আপনি অনেক কিছুতে আপনি মানে তাদের ফেভার পাবেন, কারণ আই কন্টাক্টটা সবচাইতে গুরুত্বপূর্ণ। এখন আমরা যে কাজটা করি, যে কোশ্চেন করে তার দিকে তাকাই, তার আই কন্টাক্ট করে আমরা উত্তরটা শেষ করি, কিন্তু না। কেমন, যে কোশ্চেন করবে তার দিকে তাকায়ে উত্তরটা শুরু করব, শুরু করার পরে ওই ভাইবা বোর্ডে যারা আছে সবার সাথে একবার আই কন্টাক্ট করে তারপরে আমি যে কোশ্চেন করেছে তার কাছে এসে আমি আমার আনসার করাটা শেষ করব। ভালো করে বুঝেন, ধরেন বাম সাইডে একজন উত্তর করছে, কোশ্চেন করছে, আমি তার দিকে তাকায়ে উত্তর করা শুরু করব। শুরু করার পরে আরো তো 3 জন বসে আছে, উত্তর বলতে বলতে ওই 3 জনের দিকেও আমি একবার তাকাবো। তাকানোর পরে এইবার কি করব, যে কোশ্চেন করেছিল তার কাছে গিয়ে আমি আনসার করাটা শেষ করব। ভাই এই আই কন্টাক্ট অ্যাপ্রোচটা কিন্তু বেস্ট একটা অ্যাপ্রোচ। সো ভাইবার ক্ষেত্রে, ভাইবার দিনের প্রস্তুতি যদি বলেন, ভাইবার দিনের সতর্কতা যদি বলেন, তাহলে আমি বলবো এই 6টা বিষয় আপনাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। সেটা কি, সকালে ভাইবা দেওয়া, যেদিন ভাইবা দেবেন ওইটার পত্রিকাতে একটু চোখ বুলাই যাবেন, যে ইম্পর্টেন্ট টপিক ওইটা জিজ্ঞেস করতে পারে। 2 নাম্বার বাংলার সন এবং বাংলার তারিখ, এটা একটু জেনে রাখবেন। 3 নাম্বার বিষয়টা মার্জিত পোশাক, এটা আপনারা সকলেই জানেন। 4 নাম্বার বিষয়টা আপনারা যখন ঢুকবেন সালাম দিবেন, দাঁড়িয়েই সালাম দিবেন, তারা যতক্ষণ না বসতে বলবে ততক্ষণ বসবেন না। আবার যখন আপনাকে বলবে
ওকে ঠিক আছে আপনি যান, এটা বলবে আপনাদেরকে, ঠিক আছে আপনি যান। তখন কি করবেন, আপনি দাঁড়াবেন, দাঁড়ানোর পরে সালাম দিয়ে বের হয়ে যাবেন। ক্লিয়ার বিষয়টা? আর এরপরে যে বিষয়টা, মুদ্রা দোষ অ্যাভয়েড করব, পা নাড়ানো, হাত পা নাড়ানো এও বেশি বেশি করব না, যদিও চলে আসে। আঞ্চলিকতা একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। আর ফাইনাল আই কন্টাক্ট, এইটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। সেগুলা হলো ভাইবা দিনের কসাস। অনেক কথা বলা যায়, কিন্তু মূল যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমি একটু মাথায় রাখলাম। তবে ফাইনালি বলবো ভাই, আই কন্টাক্টের বিষয়টা সব সময় মগজের মধ্যে ঢুকাই রাখবেন। আই কন্টাক্ট খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সো এইবার আমি চলে আসবো, ওই যে আমি বলেছিলাম আপনাদেরকে যে ভাইবার কোশ্চেনগুলোকে আমরা 5 ভাগে ভাগ করি, সেই বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, যারা আমার সাথে ফেসবুকে লাইভে আছেন, আমি একটু বলি, আমাদের যে সেশনটা চলতেছে এটা হলো 2021 সাল ভিত্তিক। আপনারা সকলেই জানেন ক্যাশ অফিসারের রিটেনের রেজাল্টটা দিয়েছে, আগামীকাল থেকে ভাইবা শুরু হচ্ছে। ওই ভাইবাই আমাদের যে সকল স্টুডেন্টরা বা আমাদের ভাইবা দিচ্ছে, তাদেরকে আমরা কি করি, তাদের ফেভারের জন্য আমরা ক্লাস বা সেশনের আয়োজন করে থাকি। আজকে আমাদের 3 নাম্বার সেশন চলতেছে। আর একটা আমি বলি, আগামীকাল বিকালে আমরা যে সকল স্টুডেন্ট 2021 সাল ভিত্তিক অফিসারে ফাইনালি সিলেক্টেড হয়েছে, অফিসার জেনারেল, তাদেরকে নিয়ে কিন্তু আমরা একটা ইফতার পার্টির আয়োজন করেছি। ইনশাল্লাহ আপনাদের সেটা আমরা অবশ্যই লাইভ করব, আপনারা জানতে পারবেন। অনেক স্টুডেন্ট ইনশাল্লাহ আমাদের সফল হয়েছে। সিম্পলি দেখেন না, ভাইবাতে আপনাদের বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা ভাইবা নিয়ে মানে ব্যাংক জব নিয়ে কাজ করতেছে, স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে অ্যাসিস্ট করার চেষ্টা করতেছে। আপনারা একটু খুঁজে দেখেন কয়টা মানে প্রতিষ্ঠান আছে যারা ভাইবা নিয়ে এতগুলা ক্লাস দিয়েছে। এবং দেখেন রিটেন, আমরা রিটেনটা খুবই গুরুত্বপূর্ণ। রিটেন আপনারা জানেন কিনা, ব্যাংকের জবে রিটেনের উপরে এত ইম্পর্টেন্ট জিনিস আর নাই। সেই রিটেন নিয়েও দেখবেন যে সাধারণত বেশিরভাগ প্রতিষ্ঠানে দেখবেন যে রিটেন নিয়ে কিন্তু তারা অতটা বেশি মানে কথাবার্তা কম বলে থাকে, কিন্তু আমাদের দেখবেন রিটেন নিয়ে কিন্তু আমরা প্রতি সপ্তাহে 2-3টা করে লাইভে আসি। গতকালকেও আমার রিটেনের একটা লাইভ ক্লাস নিয়েছি। দেখবেন যাদের ট্রান্সলেশনের প্রবলেম, ইনশাল্লাহ আমি 2টা ক্লাস নিয়েছি। এই 2টা ক্লাস করলে দেখবেন ট্রান্সলেশনে ইনশাল্লাহ আপনাদের 80% ফোবিয়া দূর করা সম্ভব। আচ্ছা, সো চলে আসেন, আমি যেখানে ছিলাম। স্যার, যারা তারা কি অবশ্যই শোনেন, সালাম দিতে হবে তা না, এই জায়গায় আমার আরেকটু মার্জিতভাবে বলা উচিত ছিল। আপনারা যারা সনাতন ধর্মের, আপনারা আদাব দিবেন, এতে কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। ওকে, যে যার ধর্ম, সেই ধর্ম অনুযায়ী যে সম্বোধনটা আছে সেই সম্বোধন আপনারা করতে পারেন। আবার সালামি দিতে হবে তা কিন্তু না, আপনি শুভ সকাল বললেও কোনো রকম কোনো সমস্যা ক্রিয়েট করবে না, বা গুড আফটারনুনও যদি বলেন তাতেও কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। ওকে, সো আসেন, আমরা বলেছিলাম যে ভাইবার যে প্রস্তুতিটা বা যে কোশ্চেনগুলো করা হয়, এই কোশ্চেনগুলোকে ব্রডলি আমরা 5টা ভাগে ভাগ করি। একটা ব্যক্তিগত সম্পর্কিত, একটা ব্যাংক অ্যান্ড ব্যাংকিং সম্পর্কিত, একটা ইকোনমি সম্পর্কিত, একটা একাডেমিক সম্পর্কিত, আর ফাইনাল হলো জেনারেল নলেজ বা রিসেন্ট যে ইস্যুসগুলো ইম্পর্টেন্ট সেই সম্পর্কিত কোশ্চেন হয়ে থাকে। এইবার এই যে 5টা সেগমেন্ট, এই 5টা সেগমেন্টে কোন কোন টাইপের কোশ্চেন আসে সেটা একটু আমি আলাদাভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আচ্ছা, একটু দেখি। হক, আচ্ছা, টার্নিং পয়েন্ট মানেই কি আগুন? আচ্ছা, ইনশাল্লাহ চেষ্টা করা হয় ভাই। আচ্ছা স্যার, রিটেনের রেজাল্টের মার্ক পার্থক্য কেমন থাকে? রিটেনের রেজাল্টের মার্কের পার্থক্য ওরে 15 পর্যন্ত থাকে, 15-20 পার্থক্য থাকে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে প্রথম হবে আর যে শেষে আসবে, এই মানে 9,000 জন ডাকছে, 9,200 জন, 221 জন, এই যে প্রথম আর যে 9,221, রিটেনের পার্থক্য 20 পর্যন্ত আছে। হ্যাঁ, সো রিটেনটা ইম্পর্টেন্ট। স্যার গ্রেট, অসংখ্য ধন্যবাদ। টার্নিং পয়েন্ট আসলেই একটা এনার্জি ফিরে টার্নিং। আচ্ছা, ওকে রজনী, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এখন আমি যেটাতে বলছিলাম যে ব্যক্তিগত সম্পর্কিত কোশ্চেনগুলা কি, আমি একটু ধরে ধরে আপনাদেরকে বলবো, প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন। ভাই, ব্যক্তিগত যদি একটু বলি, এই অংশে আপনাকে নিজের সম্পর্কে কিছু প্রশ্ন করা হবে। এখানে আপনি যে প্রশ্নগুলো আয়ত্ত করবেন তার কয়েকটা নমুনা আমি দিয়ে দিয়েছি। দেখেন, প্রথমটা হলো ইন্ট্রোডিউস ইউর সেলফ। ভাই, এটা খুবই কমন কোশ্চেন। আপনি যখনই প্রথমে যাবেন, সালাম দিয়ে যখন আপনাকে বসতে বলবে, তখন আপনাকে এভাবে কোশ্চেন করবে, ইন্ট্রোডিউস ইউর সেলফ, অথবা ডিসক্রাইব ইউর একাডেমিক নলেজ, তোমার একাডেমিক ডিগ্রি সম্পর্কে তোমার বলো। হ্যাঁ, সো এই কোশ্চেনগুলো কিন্তু আপনারা প্রথমেই পাবেন। এখন যখনই আপনাকে বলবে ইন্ট্রোডিউস ইউর সেলফ, এই ইন্ট্রোডিউস ইউর সেলফ বলার কিন্তু একটা কৌশল আছে। আচ্ছা, আমরা খুবই গ্রেট, কারণ হলো নেসার বাদন স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন। কারণ আপনারা সকলেই জানেন নেসার বাদন স্যার টার্নিং পয়েন্টের সিইও, উনি বর্তমানে ইউএসএ তে অবস্থান করতেছেন। সো নেসার স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন। স্যার খুব সুন্দর একটা কমেন্টস করেছে, অসংখ্য ধন্যবাদ স্যার। আচ্ছা, স্যার লিখছে যে এজন্য অবশ্যই, আচ্ছা, ভাইবা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য অবশ্যই আপনাকে গুরুত্বের সাথে নিতে হবে। তবে ভাইবাতে খুব বেশি জানতে হয় বিষয়টি এমন নয়, কিন্তু বেসিক কিছু বিষয় অবশ্যই জানা উচিত।
কনফিডেন্টলি ভাইবা দিলেই ভালো করবেন। ব্যাংক ভাইবা নির্দিষ্ট মার্ক থাকা, যা পাস করার জন্য সকলেই পেয়ে থাকে। আচ্ছা ওকে, আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আবার পড়বো। আল্লাহ যেন আমাকে এই টার্নিং পয়েন্টের ওসিলাই আচ্ছা জব নিশ্চিত করে। অসংখ্য ধন্যবাদ ভাই, আল্লাহ কবুল করুক তোমাকে। সো যেটা বলতে গিয়েছিলাম, ইন্ট্রোডিউস ইউর সেলফ, এটা কিন্তু সব জায়গায় এই কোশ্চেনটা পাবেন। আজকে আমি একটু ইন্ট্রোডিউসটা আপনাকে বলে দিচ্ছি, প্লিজ এইভাবে আপনারা ইন্ট্রোডাকশন দিবেন। এটা বেস্ট ওয়ে, অনেক ওয়েতেই দেওয়া যায়, মোটামুটি এটা অ্যাপ্রিসিয়েবল একটা ওয়ে। হ্যাঁ, কারণ আমি বিভিন্ন সোর্স থেকে এই ওয়েগুলা নিয়েছি। প্রথমত আপনারা ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে যে কাজটা করবেন, আপনি আপনার নামটা বললেন, ঠিক আছে? আপনার নামটা বলার পরে আপনি কি করবেন, আপনার ডিস্ট্রিক্টটা বলবেন। যেমন আমি যদি বলি যে মাই নেম ইজ প্লাবন আহমেদ সুমন, আমি যেভাবে শুরু করি, প্রথমে আপনি আপনার নামটা বললেন, তারপরে আই এম ফ্রম যশোর, অথবা মাই হোম ডিস্ট্রিক্ট ইজ যশোর। আমার জেলাটা বলবেন, জেলার পরে এইবার আপনার বাবার প্রফেশনটা বলবেন এবং আপনার আম্মার প্রফেশনটা বলবেন। ক্লিয়ার বিষয়টা? যদিও বাবার এবং আম্মার প্রফেশনটা এই জায়গায় আপনার একটা স্বাধীনতা আছে, কারণ কিছু কিছু ডিকশনারিতে আমি দেখেছি এটা না বললেও হবে, কিছু কিছু ওয়েবসাইট বলছে এটা বলা উত্তম। তাহলে প্রথমে কি আপনার নাম, তারপরে আপনার জেলা, তারপরে আপনার বাবা মায়ের নাম না, কিন্তু আপনার বাবা মায়ের কি করবেন, প্রফেশনটা বলবেন। এরপরে যে কাজটা করি আপনারা ভুলটা করেন, সেটা হলো আপনারা কি করেন জানেন, আপনাদের একাডেমিক ডিগ্রিটা বলেন। তবে একাডেমিক ডিগ্রি বলার সময় আপনারা করেন কি, এসএসসি থেকে শুরু করেন। প্রথমে এসএসসি, তারপরে এইচএসসি, তারপরে অনার্স, তারপরে মাস্টার্স। আপনারা কি করেন, এসএসসি দিয়ে শুরু করেন। কিন্তু না ভাই, ভালো করে বুঝবেন, আপনি একটু ওয়েবসাইট ঘাটবেন। ওয়েবসাইটগুলোতে মেরিয়াম ডিকশনারিতেও দেখবেন যে খুব সুন্দর করে সিভি লেখার টেকনিক, এই ইন্ট্রোডাকশন দেওয়ার টেকনিক আছে। ভাই এখানে বলা হয়েছে আপনার লাস্ট ডিগ্রি থেকে আপনাকে স্টার্ট করতে হবে, লাস্ট ডিগ্রি থেকে আপনাকে স্টার্ট করতে হবে। তাহলে প্রথমে আপনি আপনার নাম বলবেন, জেলা বলবেন, বাবার প্রফেশন বলবেন, আম্মার প্রফেশন বলবেন। এরপরে কি করবেন জানেন, এরপরে আপনি কি করবেন, লাস্ট ডিগ্রি। যেমন আমি যদি বলি, আমি কি বলবো যে আই হ্যাভ কমপ্লিটেড মাই মাস্টার্স অফ ব্যাংক ম্যানেজমেন্ট ফ্রম বিআইবিএম, আমি বিআইবিএম থেকে কি করেছি, এমবিএম করেছি। এরপরে বলবো আই হ্যাভ কমপ্লিটেড মাই বিবিএ ফ্রম জগন্নাথ ইউনিভার্সিটি, মাই মেজর অফ ফিনান্স। দেখেন আমি প্রথমে মাস্টার্স বলেছি, তারপরে অনার্স বলেছি। এরপরে ইন্টারমিডিয়েট বলাটা বলা হয়ে থাকে যদি আপনি রেপুটেটেড কোনো জায়গা থেকে ইন্টারমিডিয়েট পাশ করে থাকেন, যেমন নটরডাম হইতে পারে, যেমন হলি ক্রস হইতে পারে, যেমন ক্যান্টনমেন্ট যে কলেজগুলো আছে এগুলো বাংলাদেশে অ্যাপ্রিসিয়েট করা হয়ে থাকে। ক্যান্টনমেন্ট কলেজ থেকে যদি আপনি এইচএসসি করে থাকেন বা ইন্টারমিডিয়েট করে থাকেন, ওই পর্যন্ত বলবেন। এসএসসিতে আপনার বলার দরকার নাই, শেষ, এই পর্যন্ত। তাহলে কি হলো, ডিগ্রিটা বলার ক্ষেত্রে আপনারা আপনাদের সর্বশেষ ডিগ্রি দিয়ে শুরু করবেন। আপনারা মাস্টার্স, এরপরে অনার্স, এরপরে এইচএসসি যাবেন যদি ভালো ইনস্টিটিউশন হয়। যদি ভালো ইনস্টিটিউশন না হয় এইচএসসি যাওয়ার দরকার নেই, শুধু অনার্স আর মাস্টার্স আর অনার্স, শেষ, একাডেমিক ডিগ্রি শেষ। এরপরে যে কাজটা করবেন সেটা হলো হবি বলবেন বাধ্যতামূলক, কারণ হবিটা একটা ইন্ট্রোডাকশনের গুরুত্বপূর্ণ একটা পার্ট, এই জন্য আপনাকে হবি বলতে হবে। তবে হবি বলার ক্ষেত্রে বেশি কিন্তু পাকনামি করা যাবে না, যেটা আপনার হবি না সেটা কিন্তু বলবেন না। আপনি যদি বলে ফেলেন আমার হবি যে বই পড়া, তখন কিন্তু নিশ্চিত আপনি মনে রাখেন এই কোশ্চেন আপনাকে ফেস করতে হবে যে আপনি লাস্ট সপ্তাহে কোন বইটা পড়েছেন, ওই বই সম্পর্কে বলেন। অথবা আপনাকে কিন্তু বিভিন্ন রাইটারের নাম বলবে বা বইয়ের নাম বলবে, বইয়ের রাইটারের নাম আপনাকে কিন্তু বলতে হবে। এই জন্য হবি আপনার যেটা সেটা বলবেন। আপনার হবি গার্ডেনিং হইতে পারে, আপনার হবি বই পড়া হইতে পারে, আপনার হবি কি খেলা, স্পোর্টস প্রতি ফ্যাসিনেশন থাকতে পারে, যেটা আপনার হবি সেটা বলবেন। এরপরে একটা কাজ করবেন, সেটা হলো আপনার গোলটা বলবেন। গোল, আপনার গোলটা কি? যেন আপনি বলতে পারেন আমার গোল কি, একটা প্রমিনেন্ট ব্যাংকার হওয়া। হ্যাঁ, যে আমি অ্যাডিকুয়েট নলেজ অর্জন করে মাই গোল ইজ, মাই লং টার্ম গোল ইজ টু বিকাম আ প্রমিনেন্ট ব্যাংকার বা থ্রু অবটেইনিং অ্যাডিকুয়েট নলেজ ইন ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং সেক্টরে যথেষ্ট পরিমাণ জ্ঞান অর্জন করে আমি একজন প্রমিনেন্ট কি হইতে চাই, আমি পথিতযশা ব্যাংকার হইতে চাই। এই হলো আপনার ইন্ট্রোডাকশন বলার সিস্টেম। তাহলে আমি আরেকবার দ্রুত রিপিট করে দিই কি কি বলতে হয় ইন্ট্রোডাকশনে, ভালো করে শুনবেন, এগুলো একবার জানলেই তো হয়ে যায়। তাহলে কি করবেন, এই যে আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে এগুলো তৈরি করেছি, তো আপনার তো এত ওয়েবসাইট খোঁজার দরকার নেই, আপনি এই যে জানলেন এটা ফলো করবেন। তাহলে ইন্ট্রোডাকশন বলার নিয়মটা কি, প্রথমে কি বলতে হয়, প্রথমে আপনার নাম বলবেন, আপনার জেলা বলবেন, আপনার বাবা এবং মায়ের প্রফেশন, এটা ম্যান্ডেটরি না তবে বলতে পারেন। এরপরে আপনার লাস্ট ডিগ্রি মাস্টার্স
অনার্স শেষ। এরপরে যদি কেউ ইন্টারমিডিয়েট টপনস কোনো জায়গা থেকে ভিকারুন্নেসা, হলি ক্রস, নটরডম, ক্যান্টনমেন্ট এগুলা থেকে যদি করেন তাইলে বলবেন, না হলে বলার দরকার নেই, শেষ। অনার্সেই আপনার ডিগ্রি শেষ। এরপরে কি করবেন, আপনার হবি বলবেন, এরপরে আপনার গোলটা বলবেন, এটা বাধ্যতামূলক, শেষ, ইন্ট্রোডাকশন। সো আমি যদি একটু বলি ভাই, তাহলে ব্যক্তিগত সম্পর্কিত প্রশ্নের মধ্যে প্রথমটা কি, আপনাকে ইন্ট্রোডিউস বলার ধরনটা আমি বললাম। এরপরে যেটা হবে, অবশ্যই আপনাদের নামের মিনিংটা জেনে রাখবেন, অবশ্যই আপনাদের নামের মিনিংটা জানতে হবে। বিশেষ করে মানে এটা ডিসক্রিমিনেশন না, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে জিজ্ঞেস করা হয় আপনার নামের অর্থ। সো নামের অর্থটা না বলতে পারলে কিন্তু আপনাকে বিব্রত করে না, কিন্তু এটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করে। এরপরে বলতে পারে হোয়াট আর ইউর স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। তবে একটা কথা বলি, আপনার স্ট্রেংথ এবং উইকনেস আমি গভর্নমেন্ট ব্যাংকে এখনো ধরতে দেখি নাই, কিন্তু প্রাইভেট ব্যাংকে এই কোশ্চেনটা হামেশাই করা হয়। সো এই জন্য স্ট্রেংথ এবং উইকনেস আগামীকাল যারা পরীক্ষা দেবেন এটা জানার দরকার নেই, আপনারা ইন্ট্রোডাকশন জানবেন, আপনারা নিজের নামের অর্থ জানবেন। এরপরে হোয়াই ডু ইউ চুজ ব্যাংকিং অ্যাজ আ ক্যারিয়ার, আপনি কেন ব্যাংকটাকে ক্যারিয়ার হিসাবে গ্রহণ করেছেন, এটা কিন্তু আপনাকে কোশ্চেনটা একটু ভালো করে বুঝে নিতে হবে। এরপরে হলো হোয়াট ইজ ইউর ফার্স্ট চয়েস অ্যান্ড হোয়াই দিস ব্যাংক ইজ ইউর ফার্স্ট চয়েস। ভাই এই কোশ্চেন আপনাকে ফেস করতেই হবে, একদম বাধ্যতামূলক। বলতে গেলে 60 to 80% স্টুডেন্টের এই কোশ্চেন ফেস করতে হয়। সেটা কি, আপনি কোন ব্যাংকটাকে ফার্স্ট চয়েস দিয়েছেন। যখনই আপনি বলবেন যে আমি ধরেন ফর এক্সাম্পল হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনকে ফার্স্ট চয়েস দিয়েছি, বা আমি সোনালী ব্যাংকটাকে ফার্স্ট চয়েস দিয়েছি, তখন কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে কেন আপনি এই ব্যাংকটাকে ফার্স্ট চয়েস দিয়েছেন। এটা কিন্তু আপনাকে কোশ্চেনটা অবসম্ভাবীভাবে কি করতে হবে, আপনাকে কিন্তু তৈরি করে নিতে হবে। আচ্ছা, সমাজকর্ম নিয়ে অনার্স করেছি, আমি কি ব্যাংকের জন্য প্রস্তুতি নিতে পারবো? অফকোর্স, ব্যাংকের তো এটা তো সবার জন্য। ইসলামের ইতিহাস বলে সে ব্যাংকে এখন জিএম আছে, আমি নিজে জানি। হ্যাঁ, ডিএমডিও কম নাই। আচ্ছা, সময় উপযোগী ক্লাস, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, এখন আসো, তাহলে এটা কিন্তু তোমরা জেনে নিবা তোমার ব্যাংকের ফার্স্ট চয়েস কি। হ্যাঁ, আরেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমরা যারা নন কমার্সের স্টুডেন্ট, বিশেষ করে তোমরা যারা সায়েন্স এবং আর্টস থেকে অনার্স মাস্টার্স করেছো, তোমাদেরকে এই কোশ্চেন ম্যান্ডেটরি জিজ্ঞেস করবে যে আপনি তো ধরুন এক্সাম্পল, এটা একদম ধরেছে, আমি আমার লাস্ট এই যে অফিসারে তার চাকরি হয়েছে, আগামীকাল তাকে আমরা সংবর্ধনা দিব। সেটা হলো যে সে হলো খুব সম্ভবত রাজশাহী ইউনিভার্সিটির ফিশারিসের স্টুডেন্ট। তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি তো ফিশারিসে অনার্স মাস্টার্স করেছেন, আপনি আপনার একাডেমিক নলেজটা আপনি কিভাবে ব্যাংকিং ক্যারিয়ারে যুক্ত করবেন, বা আপনি ফিশারিসে পড়া সত্ত্বেও আপনি কেন ব্যাংকে চাকরি করবেন। যদি আমি আরেকটু স্পষ্টভাবে বলি, এই কোশ্চেনটা কিন্তু ভাই আপনাকে খুব ভালো করে তৈরি করে নিতে হবে। ওকে, অবশ্যই এই কোশ্চেনটা ভালো করে তৈরি করে নেবেন। যারা জুমে যুক্ত আছেন টেনশন নেই, আমি এই কোশ্চেনটা ভালো করে ব্যাখ্যা করবো একটু পরেই। আরেকটা হলো অ্যাবাউট ইউর ইউনিভার্সিটি অ্যান্ড বার্থ প্লেস। ভাই আপনি যে ইউনিভার্সিটিতে পড়েছেন সেটা কিন্তু আপনাকে একটু ভালো করে ধারণা রাখতে হবে। ধরুন যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন, ঢাকা ইউনিভার্সিটি কবে প্রতিষ্ঠা হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি দিবস কি, কবে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে ভালো করে জেনে নিতে হবে। আরেকটা ব্যাপার আছে বার্থ প্লেস, মানে আপনার ডিস্ট্রিক্ট সম্পর্কে কিন্তু খুব ভালো একটা ধারণা রাখতে হবে। মনে রাখবেন আপনার ডিস্ট্রিক্ট কোন নদীর তীরে অবস্থিত। আপনার জেলাতে যদি ফেমাস কোনো ব্যক্তি থাকে, এই ব্যক্তি সম্পর্কে কোশ্চেন আসবেই আসবে। যেমন আমার জেলা যশোর, আমি মানে মোটামুটি যতবার ভাইবা দিয়েছি, আমি মোটামুটি এই দুইজন থেকে একজন পাইছি, মাইকেল মধুসূদন এবং হলো এস.এম. সুলতান। এই দুইজন থেকে কিন্তু যে কোনো একজন সম্পর্কে আমাকে কোশ্চেন করে। সো আপনার জেলাতে যারা ফেমাস আছে তাদের কাজকর্ম বা তাদের যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনাকে জেনে রাখতে হবে। সো ব্যক্তিগত সম্পর্কিত এই সকল কোশ্চেনগুলোই আপনাকে ফেস করতে হয়, এর বাইরে আপনাকে পড়তে হবে না। আমি আরেকটু যদি ব্রিফ করি, প্রথমত আপনাকে ইন্ট্রোডিউস ইউরসেলফ এটা বলবে। আচ্ছা, এরপরে আপনাকে যে বিষয়টা কোশ্চেন করতে পারে সেটা হলো আপনার জেলা সম্পর্কে, জেলার কোনো ফেমাস কিছু থাকলে নদী, এগুলো একটু জানবেন। এরপরে আপনার ভার্সিটি সম্পর্কে জিজ্ঞেস করবে। এরপরে আপনার যে এটা অবশ্যই জিজ্ঞেস করবে যে আপনি ওই জায়গা থেকে অনার্স মাস্টার্স করে আপনি কেন ব্যাংকে মানে চাকরির জন্য মানে ব্যাংকের ক্যারিয়ার হিসাবে গ্রহণ করছেন। আর একটা আপনার ফার্স্ট চয়েস কোনটা, কেন এই ব্যাংকটাকে ফার্স্ট চয়েস হিসাবে আপনি কি করেছেন, সিলেক্ট করেছেন। সো এই কোশ্চেনগুলো আপনাকে ফেস করতে হবে। আমি একটু বলি, যারা ফেসবুকে যুক্ত হয়েছেন আপনারা শেয়ার করে রাখতে পারেন, কারণ ভাইবার জন্য আপনারা মোটামুটি একটা কমপ্লিট ধারণা পেয়ে যাবেন এই ক্লাসের মাধ্যমে। সো এটা শেয়ার করে রাখতে পারেন। ওকে, আচ্ছা, সো এই ছিল ব্যক্তিগত সম্পর্কিত কোশ্চেন। এইবার আমি চলে আসি ব্যাংক অ্যান্ড ব্যাংকিং সম্পর্কিত কিছু প্রশ্ন আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আর আজকে আমি একটু নমুনা আপনাদেরকে দেখাবো যে ব্যাংক অ্যান্ড ব্যাংকিং সম্পর্কিত কি কি কোশ্চেন আসতে পারে, সেটা আমি ইনশাল্লাহ শেষের দিকে একটু আলোচনা করব। এখন আমি ব্যাংক অ্যান্ড ব্যাংকিং সম্পর্কিত কি কোশ্চেন আসবে সেটা একটা আপনাদেরকে আমি একটু আইডিয়া দিতে চাই। আপনার
আপনাকে ব্যাংক অ্যান্ড ব্যাংকিং বিষয়ক কিছু সাধারণ টার্ম মনে রাখতে হবে। এ অংশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি জাস্ট নমুনা হিসেবে আপনাকে দিয়েছি। যেমন ডেফিনেশন অফ ব্যাংক, আপনাকে বলতে পারে বলেন হোয়াট ইজ ব্যাংক, বা ডেসক্রাইব দ্য ডেফিনেশন অফ ব্যাংক, অথবা ডেসক্রাইব দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ব্যাংক। আপনাকে কিন্তু ব্যাংকের ডেফিনেশনটা জানতে হবে। সো যে সকল কোশ্চেনটা বারবার আসে আমি দিয়ে দিয়েছি, আপনারা সেগুলো নোট করে রেখে দিতে পারেন, বা সেগুলো পরীক্ষায় মানে ভাইবা বোর্ডে যাওয়ার আগে অবশ্যই প্রস্তুতি নেবেন। যেমন হোয়াট ইজ ব্যাংক, ব্যাংক জিনিসটা কি, ব্যাংক নোট কি। ভাইরে কতবার যে এই ব্যাংক ড্রাফট নিয়ে কোশ্চেন এসেছে কল্পনা করতে পারবেন না। ব্যাংক ড্রাফট কি, এই ডেফিনেশন। এখন আপনি তো কমার্সের স্টুডেন্ট না, আপনি তো ব্যাংকিং থেকে অনার্স মাস্টার্স করেন নাই, তারপরেও ভাই আপনাকে ব্যাংক ড্রাফটের ডেফিনেশনটা জেনে যেতে হবে। হ্যাঁ অবশ্যই। চেক কি, বিশেষ করে ক্রস চেক, এটা মানে সবচেয়ে বেশি এসেছে বলতে গেলে। ক্রস চেক কি সেটা আপনি বলবেন, হ্যাঁ, বা অ্যাকাউন্ট পেই চেক। হ্যাঁ, এরপরে এমআইসিআর চেকটা কি, এটা ডেফিনেশনটা আসবে। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাংক, এরপরে ব্যাংক ড্রাফট আর একটা ক্রস চেক। এই তিনটা কোশ্চেন অবশ্যই আপনারা মুখস্থ করে রাখবেন। এরপরে ডিফারেন্স বিটুইন জেনারেল ব্যাংকিং এন্ড ইসলামিক ব্যাংকিং, নো, এটা দরকার নেই। এই কোশ্চেনটা সাধারণত আমরা দেখি নাই গভর্নমেন্ট ব্যাংকে আসে, যখন এটা প্রাইভেট ব্যাংকে যখন আসে কোশ্চেনগুলো তখন এটা আসে। হ্যাঁ, সো আপনাকে এটা মাথায় রাখতে হবে না। এইটা খুবই ইম্পর্টেন্ট ভাই, মাস্ট মনে রাখবেন। ব্যাংক রেট এই জিনিসটা কি, রিপো রেট এই জিনিসটা কি, রিভার্স রিপো রেট এই জিনিসটা কি। আপনি রিভার্স রিপো না জানলেও হবে, কিন্তু ব্যাংক রেট, রিপো রেট এই দুইটা আপনাকে জানতে হবে। রিভার্স রিপো যখন বাংলাদেশ ব্যাংকের এডির ভাইবা দিই তখন রিভার্স রিপোটা ইম্পর্টেন্ট। সো আপনারা ব্যাংক রেট, রিপো রেট, এরপরে এসএলআর, সিআরআর, এই চারটা জিনিস আপনাকে জানতে হবে। এখন এই চারটার সাথে কিছু রেট আছে, যেমন ব্যাংক রেট। বর্তমানে ব্যাংক রেট কত পার্সেন্ট, এই দ্রুত কমেন্টস করেন, বর্তমানে ব্যাংক রেট কত পার্সেন্ট। এই বর্তমানে না ব্যাংক রেট 4%। ব্যাংক রেট কয় পার্সেন্ট, 4%। এখন আপনারা যে কাজটা করবেন, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে একদম শেষে হোম পেজেই, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের হোম পেজেই একদম শেষে আসলে আপনারা সবগুলা রেট পেয়ে যাবেন। সো সকালবেলা কি করবেন বা আগের দিন কি করবেন, ব্যাংক রেট, এসএলআর, সিআরআর, রিপো রেট একটু দেখে গেলেন, ব্যাস। আর এগুলো সংজ্ঞাগুলো কিন্তু জানবেন অবশ্যই। এরপরে কল মানি জিনিসটা কি, এই লেটার অফ ক্রেডিট। ভাই আমি একটি স্টুডেন্টকে পড়িয়েছিলাম যে কিন্তু খুব সম্ভবত অ্যানথ্রোপোলজির স্টুডেন্ট, হ্যাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যানথ্রোপোলজির স্টুডেন্ট। তার কিন্তু এলসি জিজ্ঞেস করেছিল, বলেন এলসি সংজ্ঞাটা কি। হ্যাঁ, সে এখন ইসলামিক ব্যাংকে আর কি চাকরি করে, ইসলামিক ব্যাংকে, বাংলাদেশ ইসলামী ব্যাংক। হ্যাঁ, সো এলসি জিনিসটা কিন্তু তাকে জিজ্ঞেস করেছিল। সো এলসি আপনাকে কিন্তু পড়তে হবে, এবং অনেক সরকারি ব্যাংকে আমরা এলসি কোশ্চেন করতে দেখেছি। এরপরে গ্রিন ব্যাংকিং অবশ্যই কোশ্চেন করবে, সিএসআর, এই কোশ্চেনগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে। তাহলে ব্যাংকের সংজ্ঞার মধ্যে এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। এছাড়াও ব্যাংকের একটা ক্লাসিফিকেশন আছে, আপনাকে খুব ভালো করে এই ক্লাসিফিকেশনটা জানতে হবে। যেমন শিডিউল ব্যাংক কি, শিডিউল ব্যাংক কয়টা। এই শিডিউল ব্যাংকের মধ্যে আবার দেখা গিয়েছে যে স্টেট ওন কমার্শিয়াল ব্যাংক, মানে সরকারি যে কমার্শিয়াল ব্যাংক কয়টা, বেসরকারি কমার্শিয়াল ব্যাংক কয়টা, শুধু কমার্শিয়াল ব্যাংক কয়টা, এই বিষয়গুলো কিন্তু আপনাকে জেনে রাখতে হবে। ওইটা আমি ইনশাল্লাহ একদম ক্লিয়ারলি আপনাকে দেখাই দিব। এইবার আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাকে মাথায় রাখতে হবে ভাই। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং আপনি যে ব্যাংকটাকে ফার্স্ট চয়েস দিয়েছেন ওই ফার্স্ট চয়েসের ওয়েবসাইটটা আপনাকে ভালো করে পড়তে হবে। ভাই আপনি বলতে পারেন, স্যার আমি তো কম্বাইন্ড অফিসার ক্যাশের আমি ভাইবা দিচ্ছি, আমি কেন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটা পড়বো। নো, আপনাকে বাংলাদেশ ব্যাংক সম্পর্কে 4-5টা কোশ্চেন জানতেই হবে। কোন কোশ্চেন, বাংলাদেশ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংকের কাজ কি, এটা জানেন কিনা। অনেকেই কিন্তু আপনারা অনেকগুলো কাজ জানেন, কিন্তু মূল কাজগুলো আগে বলতে হবে। এই সেন্ট্রাল ব্যাংকের মূল কাজ কি জানেন, মানিটারি পলিসি এটা ডেভেলপ করা, ইমপ্লিমেন্ট করা, আর একটা কি ইস্যু অফ মানে মানি ইস্যু করা। হ্যাঁ, সো এই দুইটা হলো বাংলাদেশ ব্যাংকের প্রধান কাজ। অনেকগুলো কাজ আছে, আপনি ওয়েবসাইটে গেলেই পাবেন। হ্যাঁ, সো এইটা কিন্তু আপনাদেরকে জানতে হবে। এরপরে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে, খুবই ইম্পর্টেন্ট। কততম গভর্নর, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাংলাদেশে কয়বার মানিটারি পলিসি বা মুদ্রানীতি বাস্তবায়িত হয়, বছরে দুইবার। এই বিষয়গুলো জেনারেল টার্মগুলো আপনি জানবেন। এবার আপনি সোনালী ব্যাংকটাকে ফার্স্ট চয়েস দিয়েছে, এখন আপনাকে কিন্তু জিজ্ঞেস করতে পারে, বলেন বর্তমানে সোনালী ব্যাংকের এমডি কে। আপনি তো সোনালী ব্যাংকটাকে ফার্স্ট চয়েস দিয়েছেন, সোনালী ব্যাংকের শাখা কয়টি, ব্রডলি জানার দরকার নেই, জাস্ট সিনপসিস, মূল যে বিষয়টা সেই বিষয়টা আপনাদের জানলেই হবে। সো ব্যাংক অ্যান্ড ব্যাংকিং সম্পর্কিত এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। আচ্ছা, একজন কোশ্চেন করেছে, ভালো একটা কোশ্চেন, এটা আমার নিজ থেকেই বলা উচিত ছিল, স্যার ভাইবাটা কি ইংরেজিতে দিব না বাংলাতে দিব। এটা একটা গুড কোশ্চেন। সো আমি আবারও বলি, যারা আমার সাথে যুক্ত আছেন আপনারা ক্লাসটা শেয়ার দিয়ে রাখতে পারেন, কারণ আপনাদের ভাইবার জন্য একটা কমপ্লিট ক্লাস আই হোপ। হ্যাঁ, এই ক্লাসটা করলে ইনশাল্লাহ ভাইবাতে আপনি খুব ভালো একটা ধারণা পাবেন। হ্যাঁ,
আর টার্নিং পয়েন্ট ইনশাল্লাহ সবসময় চেষ্টা করে যে ব্যাংকারদের পাশে থাকার জন্য, যারা ব্যাংকার হওয়ার স্বপ্ন দেখে তাদের স্বপ্ন বাস্তবায়নের সারথি হওয়ার জন্য। আচ্ছা, ব্যাংক ভাইবা সম্পর্কিত কোন বইটা ভালো? আপনারা বাজারে যে কোনো একটা বই নিতে পারেন, যে কোনো একটা বই, তবে আমি বলবো ক্র্যাক দ্য ব্যাংক ভাইবা, এই বইটা আপনারা নিতে পারেন। ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমাদের এখানে ক্লাস নাই, আমার এখানে ক্লাস নাই বলে বলছি না, মোটামুটি ভালো একটা বই। ওকে, সো আমি যদি একটু বলি আপনাদেরকে যে কোশ্চেনটা স্যার বাংলায়, মানে আনসারটা কি বাংলায় করবো না ইংরেজিতে করব? এটার যদি একটা কারেক্ট আনসার যদি আমি বলি, সেটা হলো যদি কোশ্চেনটা বাংলায় করে আপনি আনসার দিবেন বাংলায়, যদি কোশ্চেনটা ইংলিশে করে আপনি আনসার দেবেন ইংলিশে। একদম রাইট যে উত্তর। আপনি কোশ্চেন করেছেন স্যার ভাইবার উত্তর বাংলায় দিব না ইংলিশে দিব, আমি বলবো এটা ডিপেন্ড করবে কোশ্চেন কর্তার উপরে। যে প্রশ্ন করেছে ওই প্রশ্ন যদি বাংলায় আসে আপনাকে উত্তরটা বাংলায় দিতে হবে, ওই প্রশ্নটা যদি ইংলিশে করেন তারা, আপনাকে ইংলিশে দিতে হবে। এটা কিন্তু মূল, করতেই হবে। এইবার আপনি বলতে পারেন স্যার আমার তো ইংলিশ ফ্লুয়েন্সি একেবারেই নেই, তখন আমি বলবো যে ভাই তাইলে আপনি ইংলিশে দিতে যায়েন না, তাহলে কিন্তু আপনাকে বাংলায় দেওয়া উত্তম, বাংলাতে বলা উত্তম। তখন হয়তো ভাইবাতে আপনি ইংলিশে বলতেছেন না, এটার জন্য অবশ্যই আপনার একটা মানে মার্ক কম পাবেন, কিন্তু তাতে কি হবে জানেন, আপনাকে তারা এই ধারণাটা নেবে ছেলে ইংলিশে না বলতে পারলেও তার কনসেপ্টটা ক্লিয়ার আছে, সে ওই বিষয়টা জানে, যদি আপনি বাংলাতে ভালো করে বলতে পারেন। ক্লিয়ার করতে পেরেছি তো? তাহলে কি কোশ্চেন যদি বাংলায় করে বাংলায় উত্তর দিব, কোশ্চেন যদি ইংলিশে করে ইংলিশে উত্তর দিব। তবে যদি আমি ইংলিশে খুবই দুর্বল হই, ফ্লুয়েন্সি নাই, স্পিকিং নাই, এই ক্ষেত্রে একদম ওয়ারিড হওয়ার কিছু নেই, আপনি বাংলাতে উত্তর দেবেন, কোনো রকম কোনো সমস্যা, একটু সমস্যা হবে, এখানে মেজর কোনো সমস্যা হবে না। ওকে স্যার, আমি কি বায়োকেমিস্ট্রি, ওকে ওকে, আমাকে কি যমুনা ব্যাংক এর আচ্ছা আজ করেছি ক্যাশ ফ্লো কি, আমি ঠিক বুঝতে পারতেছি না তুমি কি বললা। আচ্ছা একটু ভালো করে বলো, আমি বোঝার চেষ্টা করবো। তুমি ইংলিশটাকে বাংলিশ করেছো তো, এই জন্য বুঝতে কষ্ট হচ্ছে। আচ্ছা আমি যেটা বলেছিলাম, তাহলে আমরা ব্যাংক সম্পর্কিত এই কোশ্চেনগুলো আমরা একটু ভালো করে রাখবো এবং আনসার কিভাবে করবেন ইনশাল্লাহ আমি বুঝাইতে পেরেছি। এইবার আমি পরের টপিকে চলে আসব, সেটা হলো ইকোনমি রিলেটেড যে কমন টার্ম, এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে এটা আমি একটু আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করব। সো দেখেন, আপনাকে ইকোনমি রিলেটেড কিছু কমন প্রশ্ন মুখস্থ রাখতে হবে। আপনি যে বিষয়েই অনার্স মাস্টার্স করেন না কেন, অর্থনীতি সম্পর্কিত নিম্নোক্ত বেসিক টার্মগুলো আপনাকে জানতেই হবে। সেই বেসিক টার্মগুলো কি একটু যদি বলি, ভাই আপনাকে এগুলো জানতেই হবে, কারণ ইকোনমি রিলেটেড বেসিক কোশ্চেন আপনাকে ফেস করতেই হয়। সেটা যদি আমি একটু আপনাদেরকে একটু ফোকাস করে দেখাই, আপনাদেরকে যদি ধরে ধরে দেখাই যে আপনি ইকোনমি রিলেটেড কোন কোশ্চেনগুলো মুখস্থ করবেন। যেমন দেখেন, হোয়াট ইজ জিডিপি, হোয়াট ইজ জিএনপি, এটা কিন্তু আপনাকে মুখস্থ রাখতে হবে। হোয়াট ইজ জিডিপি, হোয়াট ইজ জিএনপি, হোয়াট ইজ পার ক্যাপিটাল ইনকাম। ওকে, এই তিনটা আপনারা মাথায় রাখবেন। এরপরে এখন যেহেতু এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা সকলেই জানি রোজার মাস মানেই কি বাংলাদেশে প্রাইস হাইক, দ্রব্য মূল্য বাড়বে, তাই না? দ্রব্য মূল্য বাড়বে। তাহলে এই যে হোয়াট ইজ ইনফ্লেশন, দ্রব্য মূল্য বাড়া মানে ইনফ্লেশন। তাহলে ইনফ্লেশন জিনিসটা কি, ডিফ্লেশন জিনিসটা কি, আর একটা হলো স্ট্যাগফ্লেশন। ভাই এটা কিন্তু নতুন টার্ম, কিন্তু এটা ইম্পর্টেন্ট, প্লিজ অবশ্যই গুগলে স্ট্যাগফ্লেশনটা দেখবেন, কারণ লাস্ট অফিসারে যারা ভাইবা দিয়েছে ইনফ্লেশন নিয়ে যখনই কোশ্চেন করছে ওই জায়গায় স্ট্যাগফ্লেশন কোশ্চেন চলে এসেছে। হ্যাঁ, তো স্ট্যাগফ্লেশন এটা যদি আমি একটু বলি তোমাদেরকে সিম্পলি জাস্ট বলার জন্য, মনে রাখবা ইনফ্লেশন যদি বাড়ে তাহলে কি হয় জানো, দেশে জবের অপরচুনিটি বেড়ে যায়। কারণ ইনফ্লেশন বাড়া মানে কি, দ্রব্যমূল্যের দাম বাড়া, আর দ্রব্যমূল্যের দাম বাড়া মানে কি, যারা উৎপাদনকারী তারা বেশি টাকা পাবে, এই জন্য তারা লাভের আশায় তারা কি করবে, উৎপাদন বাড়াই দেবে। এখন উৎপাদন বাড়লে কি হয় জানো, উৎপাদন বাড়লে কর্মসংস্থান বাড়ে, তার মানে ইনফ্লেশন বাড়লে কর্মসংস্থান বাড়ে। হ্যাঁ, কিন্তু স্ট্যাগফ্লেশন জিনিসটা কি, ইনফ্লেশন বাড়তেছে কিন্তু কর্মসংস্থান বাড়তেছে না, বরং কর্মসংস্থান কমতেছে, যেটা বাংলাদেশে হচ্ছে। এই জন্য এটা নতুন টার্ম, এটা আপনারা মনে রাখবেন। আচ্ছা, এইটা নিয়ে আমরা একটু গুগলিং করলেই এগুলা পেয়ে যাই। আমার কাজ হলো আপনাদেরকে ধরিয়ে দেওয়া, আপনাদের চোখটাকে একদম উন্মোচন করে দেওয়া বিষয়গুলা, যাতে আপনি খুব সুন্দরভাবে একা পথ চলতে পারেন। ওকে, ভাইবাটা সকালে হবে না বিকালে, এটা তো আপনাদের ডিপেন্ড করবে, সকালেও আছে বিকালেও আছে। হ্যাঁ, অনেকগুলা সেশন, 9000 স্টুডেন্ট
অ্যাকাউন্টেন্টের ভাইবা 15 দিনের মধ্যে নেবে। সো সকাল বিকাল 2টা সেশন আছে। হ্যাঁ, ওকে। সো আসেন তাহলে আপনারা অর্থনীতির কোন বিষয়গুলো মুখস্থ রাখবেন? জিডিপি কি, জিএনপি কি, পার ক্যাপিটাল ইনকাম কি, ইনফ্লেশন কি, ডিফ্লেশন কি, স্ট্যাগফ্লেশন কি। এরপরে ভাই মানিটারি পলিসি, ফিসকাল পলিসি অবশ্যই পড়তে হবে। এই মানিটারি পলিসি কে কন্ট্রোল করে? বাংলাদেশ ব্যাংক। আর ফিসকাল পলিসি কে কন্ট্রোল করে? বাংলাদেশ গভর্নমেন্ট। সো মানিটারি পলিসি আর ফিসকাল পলিসি খুবই 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 গুরুত্বপূর্ণ, মনে থাকে জানো। ওকে, এরপরে আসেন ট্যাক্স। আপনারা ট্যাক্সটা পড়তে পারেন, এগুলা ধরেছে অনেকবার, এই জন্য আমি দিয়েছি। ট্যাক্স, ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স, তবে এটা বেসরকারি ব্যাংকে খুব ধরে, আমি সরকারি ব্যাংকে খুব কম আসতে দেখেছি। এরপরে বাজেট। এখন বাজেট পড়ার দরকার নেই, কারণ কি যখন জুন মাস চলে আসে, জুন মাসে যদি কোনো ব্যাংকের ভাইবা হয় আমরা দেখেছি বাজেট নিয়ে কোশ্চেন আসে, এই জন্য আমি বাজেটটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, কারণ আমি বললাম এই ভাইবার সেশনটা করলে যাতে ভবিষ্যতেও আপনার আর কোনো ভাইবার জন্য ইনশাল্লাহ ক্লাস করা না প্রয়োজন পড়ে, এই জন্য আমি কিন্তু পুরাটা দিয়ে দিয়েছি। এরপরে এইটা ইম্পর্টেন্ট ভাই, ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ ট্রেড। ভাই ব্যালেন্স অফ পেমেন্ট এবং ব্যালেন্স অফ ট্রেড এই টার্মটা আপনাকে অবশ্যম্ভাবীভাবে মুখস্থ রাখতে হবে, এটা কিন্তু মনে রাখবেন আপনারা। এরপরে প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট। আমি এটা যারা কমার্সের স্টুডেন্ট, এই শোনো না, যারা কমার্সের স্টুডেন্ট তাদেরকে চারটেই মুখস্থ করতে হবে। প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট। প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, সবগুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন। কিন্তু আমরা যারা নন কমার্সের স্টুডেন্ট, জাস্ট দুইটা জিনিস মনে রাখবা, মানি মার্কেট জিনিসটা কি, ক্যাপিটাল মার্কেট জিনিসটা কি। মানি মার্কেট জিনিসটা কি, ক্যাপিটাল মার্কেট জিনিসটা কি, এই দুইটা জানলেই হবে। মানি মার্কেট যেখানে শর্ট টার্ম আর কি ফান্ড ট্রেড করা হয়, আর ক্যাপিটাল মার্কেট যেখানে লং টার্ম ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ট্রেড করা হয়, কেনা বেচা হয়। আচ্ছা, সো এগুলা নিয়ে যদি কোনো প্রবলেম থাকে বলবা, আমি খুব সুন্দর এক্সপ্লেইন করব, কারণ ভাইবার এই টার্মগুলো আমার খুব ফেভারিট টার্ম। হ্যাঁ, সো ব্যাংকিং টার্ম, ইকোনমিক টার্ম, এগুলো আমার খুব ভালো লাগে, আমার এটা ফ্যাসিনেশন আছে, সেটার প্রতি আমার একটা দখল আছে। ওকে, সো অর্থনীতি সম্পর্কিত তোমাদের যদি মনে হয় স্যার আমি কোন কোন কোশ্চেনগুলো অর্থনীতি সম্পর্কিত পড়বো, আমি তোমাকে বলবো এইগুলা টপ মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, সো এইভাবে তোমরা ভাগ করে এইগুলা তোমরা মুখস্থ করবে, এটার সাথে সাথে তুমি এক্সট্রা যদি কিছু পাও তুমি মুখস্থ করতে পারো, তবে এইগুলা ফরজে আইন যেগুলো আমি মেনশন করেছি। সো আমি বলেছিলাম ব্যাংক ভাইবার জন্য আমরা 5 টাইপের কোশ্চেন পড়বো। একটা হলো ব্যক্তিগত কোশ্চেন, 2 নাম্বার হলো ব্যাংক অ্যান্ড ব্যাংকিং সম্পর্কিত, 3 নাম্বার হলো অর্থনীতি সম্পর্কিত। এইবার আমরা যে পরের যে টার্মটা সেটা হলো একাডেমিক, ও সাম্প্রতিক চলে এসেছে। আচ্ছা, আগে এটা বলি, একাডেমিক সম্পর্কিত প্রশ্ন। ভাই এই একাডেমিক সম্পর্কিত প্রশ্ন এটাই মূল, মনে রাখবেন। আমি আবারও বলি, একটু ভালো করে শোনেন। আপনারা যারা কমার্সের স্টুডেন্ট, আপনাদের টোটাল ভাইবার যে কোশ্চেনটা হবে, এই কোশ্চেনের 70 to 80% কোশ্চেন করা হবে আপনার একাডেমিক থেকে। দ্যাট মিনস আপনি যে বিষয়ের উপরে অনার্স মাস্টার্স করেছেন ওই বিষয়ের উপরে আপনাকে ভাইবার কোশ্চেন করা হবে। এই যারা কমার্সের স্টুডেন্ট, টোটাল ভাইবার কোশ্চেনের, দ্যাট মিনস আপনাকে যদি 10টা কোশ্চেন করা হয় এর মধ্যে 7 থেকে 8টা কোশ্চেনই করা হবে আপনার সাবজেক্ট নিয়ে। আর যারা নন কমার্সের স্টুডেন্ট তাদের দেখা গিয়েছে টোটাল ভাইবার 50% কোশ্চেন অন এভারেজ, 40 to 60% কোশ্চেন একাডেমিক রিলেটেড হয়। দ্যাট মিনস কোন একজন স্টুডেন্ট মনে করেন ইংলিশ থেকে অনার্স মাস্টার্স করেছে, তার যদি 10টা কোশ্চেন করা হয় তার 5টা কোশ্চেন করা হবে তার সাবজেক্ট, আর বাকি 5টা কোশ্চেন করা হবে ওই আমি বাকি যে 4টা টার্ম বললাম ওই টার্মগুলো থেকে। এই জন্য একাডেমিক রিলেটেড কোশ্চেন অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এখন একটু আলোচনা করি, যেহেতু আমার টার্গেটটাই হলো আজকে আপনারা যারা আগামীকাল থেকে ভাইবা শুরু হবে তাদেরকে অ্যাসিস্ট করা, এই জন্য আমি একটু ক্লিয়ারলি আপনাদেরকে বলি, আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন। যারা কমার্সের স্টুডেন্ট আপনারা একাডেমিক সম্পর্কিত কি পড়বেন? ধরেন আমি ফিনান্সে অনার্স মাস্টার্স করেছি, আমি যদি ফিনান্সের কথা বলি, আমার প্রেজেন্ট ভ্যালু, আমার ফিউচার ভ্যালু, আমার কস্ট অফ ক্যাপিটাল, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, আমরা এইগুলা আমরা বেশি বেশি পড়বো। তবে এবার ধরুন আপনি মার্কেটিং থেকে করেছেন, তাহলে আপনার এক্স থিওরি, ওয়াই থিওরি, মার্কেটিং এর জনক, মাসলোর চাহিদা সোপান তত্ত্ব, এইগুলো আপনাকে পড়তে হবে। হ্যাঁ, এবার ম্যানেজমেন্টে যারা পড়েছেন তাদেরকে এইগুলা পড়তে হবে। কিন্তু ভালো করে বুঝেন, আমরা যারা কমার্স ফ্যাকাল্টি বা বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্ট তাদের জন্য বাধ্যতামূলক অ্যাকাউন্টিং এর কোশ্চেনগুলো আপনাকে জানতে হবে। এখন আপনি বলতে পারেন স্যার আমি তো মার্কেটিং, ফিনান্স, ম্যানেজমেন্টে মাস্টার্স করছি, আমি কেন অ্যাকাউন্টিং নিয়ে পড়বো? ভাই অ্যাকাউন্টিং এর বেসিক টার্ম থেকে প্রচুর কোশ্চেন হবে, আপনি কমার্স মানেই মনে রাখবেন অ্যাকাউন্টিং। এই জন্য
একটু যারা নন কমার্স তাদের হয়তো একটু বোর হয়ে যাচ্ছেন, আপনাদের কাছে আসবো, প্লিজ একটু দাঁড়ান। সো একটু ওয়েট করেন। হ্যাঁ, সেই জন্য বললাম আপনারা অ্যাকাউন্টিং এর কোন জিনিসগুলো পড়বেন শুধু একটু মনে রাখেন। জার্নাল কাকে বলে, তারপরে ব্যালেন্স শিট কাকে বলে। এটা একটা কোশ্চেন খুবই কমন, এই ব্যালেন্স শিট কখন করা হয়, পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট দিনে। আর প্রফিট লস কখন করা হয়, পিরিয়ড অফ টাইম, একটা পিরিয়ডের জন্য করা হয়। সেইটা কিন্তু হর হামেশাই কোশ্চেন। এরপরে আপনারা ব্যালেন্স শিটটা বললাম, এই যে কিছু রেশিও আছে, অ্যাসিড টেস্ট রেশিও, কারেন্ট রেশিও, এই রেশিওগুলো আপনারা পড়বেন। সো কমার্সে যারা স্টুডেন্ট অবশ্যই অ্যাকাউন্টিং সম্পর্কে এই কয়েকটা বেসিক ধারণা আপনারা জানবেন। এইবার আসেন যারা নন কমার্সের স্টুডেন্ট, সায়েন্স এবং আর্টস, আপনারা মনে রাখবেন আপনার সাবজেক্ট থেকে কোশ্চেন হবেই হবে। যেমন আমার ইংলিশের স্টুডেন্টদের প্রচুর পরিমাণে কোশ্চেন কিন্তু সাবজেক্ট থেকে করা হয়, প্রচুর পরিমাণ। বাংলার স্টুডেন্ট প্রচুর পরিমাণ কোশ্চেন সাবজেক্ট থেকে করা হয়। আপনি যে সাবজেক্টে অনার্স মাস্টার্স করেন না কেন, আপনি বাধ্যতামূলক মনে রাখবেন আপনার সাবজেক্ট থেকে কোশ্চেন করা হবে। এইবার যদি একটা কথা বলি, এইটা একটু জাস্ট এই যে লাস্ট যে অফিসারের পরীক্ষাটা হয়েছে, এখানে আমাদের মানে এত স্টুডেন্ট ভাইবা দিয়েছিল যে 200টা ভাইবার এক্সপিরিয়েন্স আমি লাস্ট ভাইবা থেকেই পেয়েছি। এখন এই লাস্ট যে 2021 সাল অফিসার, যেটা রেজাল্ট পাবলিশ হলো সম্প্রতি, আগামীকালকে আমরা ইনশাল্লাহ ওই সকল স্টুডেন্টদের নিয়ে আমরা একসাথে ইফতারি আয়োজন করছি, ইফতারি করব। ওদের প্রায় প্রত্যেকেরই একটা কোশ্চেন কমন ছিল। সেই কোশ্চেনটা কি জানেন? একটা ম্যাথ দিয়েছে, তারা মুখে মুখে একটা ম্যাথ দিয়েছে, ওই ম্যাথটার আনসার বের করতে বলেছে। এটা কিন্তু এর আগে কোনো ভাইবাতে আমি দেখি নাই। এই যে লাস্ট 2021 সাল ভিত্তিক অফিসার জেনারেলের যে ভাইবাটা হলো, আপনারা তো 2021 সাল ভিত্তিক ক্যাশ অফিসারের ভাইবা দেবেন আগামীকাল থেকে। আর যেটা রেজাল্ট দিল সম্প্রতি, এইখানে প্রায় 80% স্টুডেন্টেরই বা 80% বেশি স্টুডেন্টেরই কি করছে, একটা কোশ্চেন বলছে, মানে ম্যাথ, মুখে মুখে ম্যাথ করতে বলেছে। যেমন এমন বলেছে যে মনে করেন আপনি 1 টাকায় 5টা কলা কিনেছেন, এখন 1 টাকায় 4টা কলা, প্রতিটা মানে আপনি 1 টাকা দিয়ে 5টা কলা কিনেছেন। এইবার প্রতি টাকায় যদি আপনি 4টা করে কলা বিক্রি করেন, আপনার কত পার্সেন্ট প্রফিট হবে? সো এই টাইপ একদম কমন যে কোশ্চেন, খুব টাফ ম্যাথ না। এবং এই ম্যাথটাই আমি শুনেছি প্রায় 10 থেকে 12 জনের ধরেছে, যে আপনি 1 টাকায় 5টা কলা কুড়াই করে 1 টাকায় যদি 4টা কলা বিক্রি করেন, আপনার কত পার্সেন্ট প্রফিট হবে? এখন অনেকে বলছে যে স্যার সরি আমি পারবো না মুখে মুখে, আর অনেকে বলছে স্যার এটা তো একটু ক্যালকুলেশন করতে হবে, একটু সময় নিতে হবে, সময় চলে যাবে, এই জন্য আমি আনসার করিনি। নো, এটা কিন্তু ভুল ধারণা। আপনাদের যখন এই টাইপের ম্যাথের কোশ্চেন করা হবে, কারণ কি, কেন এই কথাটা বললাম, অফিসার জেনারেলের ভাইবা যারা নিয়েছে, সাধারণত আপনাদের ভাইবাও সেই সকল প্রার্থী মানে সেই সকল এক্সামিনাররাই কিন্তু থাকবে। এই জন্য কিন্তু আমি জিনিসটা আপনাদেরকে ফোকাস করতেছি। আপনারা করবেন কি, এই টাইপের ম্যাথ যদি বলে, আপনারা মুখে মুখে এভাবে করবেন, জোরে জোরে শব্দ করে করবেন, কোনো রকম আসতে বলার দরকার নেই। আপনি আমাকে জিজ্ঞেস করলো যে আপনি 1 টাকায় 5টা কলা কিনে 1 টাকায় 4টা কলা বিক্রি করেছেন, আপনার কত পার্সেন্ট প্রফিট? তখন কিভাবে বলবো জানেন? যে স্যার এভাবে, স্যার 1 টাকায় যদি 5টা কলা কিনি, তাহলে একটা কলার ক্রয় মূল্য কত? 20 পয়সা, শেষ। স্যার 1 টাকায় যদি 4টা কলা বিক্রি করি, তাহলে একটা কলার বিক্রি মূল্য কত? 25 পয়সা। তাহলে স্যার একটার ক্রয় মূল্য 20 পয়সা, একটার বিক্রি মূল্য 25 পয়সা, তাহলে স্যার প্রতি কলায় 5 পয়সা করে লাভ। তাহলে স্যার 20 পয়সায় 5 পয়সা লাভ, তাহলে 1 টাকায় কত পার্সেন্ট? তাহলে 25% লাভ। সো এইভাবে আপনাকে মুখে মুখে উত্তর দিতে পারবেন, কথা বলতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই ম্যাথ যদি ধরে, এটা যদি পারেন, আপনার প্রতি সে ব্যাপক খুশি হয়ে যাবে। কারণ যারা ভাইবা নেয় তারা মনে করে, বা সকলেরই একটা বিশ্বাস, এবং এটা আসল বিশ্বাস, যে ম্যাথে যারা ভালো তারা ব্যাংকিংয়ে ভালো করে। এই জন্যই কিন্তু আপনারা এই টাইপের ম্যাথগুলা কখনোই মিস করবেন না। সো এইটা কিন্তু আপনাদেরকে পারতে হবে। সো আমরা জানি ব্যাংকের ভাইবাতে 5 ধরনের কোশ্চেন হয়, এর মধ্যে আমরা 4 ধরনের কোশ্চেন অলরেডি আলোচনা করে ফেলেছি। এইবার আসেন আমাদের লাস্ট যে টপিক, সেটা হলো সাম্প্রতিক বিষয় সম্পর্কিত প্রশ্ন। সাম্প্রতিক কি টাইপের কোশ্চেনটা আসে? হ্যাঁ, আচ্ছা আমি আবারও বলি, আপনারা যারা ভাইবার ক্লাসটা দেখছেন, আমরা অফিসার জেনারেলেরও আমি ভাইবার ক্লাস নিয়েছিলাম। এই ভাইবার পরে যারা ভাইবা দিয়েছিল আমাদের ক্লাসগুলা করে, তাদের অভিজ্ঞতাও কিন্তু আমরা শেয়ার করেছিলাম। একটু জাস্ট আমাদের ভিডিওতে গিয়ে, আমাদের যে পেজ, ফেসবুক পেজ, একটু ভিডিওতে গেলে আপনারা দেখবেন। সো দেখবেন তাদের রিয়াকশনটা কেমন, তারা এই ভাইবা যেভাবে বলেছি এইভাবে প্রস্তুতি নেওয়াতে ভাইবা বোর্ডে তারা কত বেশি উপকৃত হয়েছে তাদের মুখেই জানবেন। আর ইনশাল্লাহ আগামীকাল তাদের মুখ থেকেই জানবেন যে কিভাবে তারা জবটা পাইলো। হ্যাঁ, সেই জন্য বলবো এই যেটা বলেছি এইভাবেই প্রস্তুতিটা নেবেন ইনশাল্লাহ। কারণ টার্নিং পয়েন্টের প্রত্যেকটা
প্রত্যেকটা ফ্যাকাল্টি মেম্বার যখন কোনো ক্লাস নেয় এর আগে প্রচুর স্টাডি, গবেষণা, স্ট্যাটিস্টিক্যাল ডাটার উপরে বেস করে ক্লাসগুলো নিয়ে থাকে। হ্যাঁ, তো এই জন্য ইনশাল্লাহ যারা আপনারা ব্যাংকার হওয়ার স্বপ্ন দেখেন, আমি বলবো টার্নিং পয়েন্টের সাথে যুক্ত থাকতে পারেন। কারণ টার্নিং পয়েন্ট, আমি আবারও বলি, দুই ধরনের কোর্স অফার করে। একটা হলো রেগুলার ব্যাংক জব কোর্স, প্রিলি রিটেন ভাইবা, একদম কমপ্লিট একটা প্যাকেজ। আর একটা হলো শুধু রিটেন, যেটাকে আমরা প্রিমিয়াম রিটেন ব্যাচ বলি। কারণ রিটেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য রিটেন প্রস্তুতিটাকে যারা খুবই মানে একদম পুরা পূর্ণতা আনতে চান, যারা রিটেনটাকে একটা অন্য জায়গায় নিয়ে যাইতে চান, তাদের জন্য আমরা প্রিমিয়াম রিটেন ব্যাচটা আমরা কি করে থাকি, চালু করেছি। সো এই দুইটা ব্যাচের যে কোনো একটাতে আপনি যুক্ত হইতে পারেন। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ প্রিয় স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। ভাইবা বোর্ডে এভারেজ কয়টা প্রশ্ন করা হয়ে থাকে, এই সকল কোশ্চেনগুলো করেন, ভালো লাগবে আমার। ভাই এভারেজ হয় কি, আমি দেখেছি যে অনেকের আমি দেখলাম যে 3 মিনিটে ভাইবা শেষ, 2 মিনিটে ভাইবা শেষ, আবার অনেকের কিন্তু 10 মিনিট লেগে রেখেছে। এটা ডিপেন্ড করবে আপনার সাথে কথা বলে তারা কত ইন্টারেস্ট পাচ্ছে, এটা একটা ব্যাপার। আরো কিছু ব্যাপার আছে। মনে করেন আপনি ভাইবার প্রথম জন, এই আগামীকাল সকালে ভাইবা, প্রথমে যে ভাইবা দেবে তারে নিশ্চিত 10 মিনিট রাখবে। সো কারণ কি, এখন তো ফ্রেশ, সবাই গল্প গুজব করে ঢুকলো, ঢুকেই আপনি আসছেন, সো আপনার মিনিমাম 10 মিনিট আপনাকে ভাইবা নেবে। সেই জন্য অন এভারেজ দেখা যায় ভাইবাতে আপনারা মনে রাখবেন 8টা থেকে 12টা কোশ্চেন করা হয়, সর্বোচ্চ 15টা, এর বেশি কোশ্চেন করা হয় না। 8টা থেকে 12টা কোশ্চেন করা হয়ে থাকে। হ্যাঁ, সো সর্বোচ্চ 15টা। এক্সেপ্ট কি, এখন মনে করেন আপনি সবার শেষের জন ভাইবার, তখন কিন্তু তাদের একটা তাড়া থাকে, সো আপনাকে তখন 5-6টা কোশ্চেন করেই ছেড়ে দেবে। সো অন এভারেজ 8টা থেকে 12টা কোশ্চেন আপনারা ফেস করবেন। সো আসেন আমি এবার আরেকটা আলোচনায় চলে আসি, সাম্প্রতিক বিষয় সম্পর্কিত প্রশ্ন। আমাদের যে 5টা সেগমেন্ট, এই 5টা সেগমেন্টের লাস্ট সেগমেন্ট হলো যে যে সকল ইস্যুগুলা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ, মানুষের মুখে মুখে আছে, সেই সকল ইস্যু থেকে কিন্তু কোশ্চেন করা হবে। সো এইটা আপনাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। সো সাম্প্রতিক যে কোশ্চেনগুলা, এটা কিন্তু আপনাকে ফেস করতেই হবে। এখন সাম্প্রতিক কোশ্চেনটা কি, যেমন আমাদের এখানে কি হয়েছে, যদি আমি একটু কয়েকটা দেখাই আপনাদেরকে। এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও সুবিধা। ভাই এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও সুবিধা, কারণ মনে রাখবেন বর্তমানে কিন্তু এলডিসি খুব গুরুত্বের সাথে নেওয়া হচ্ছে। কারণ এলডিসি থেকে আমরা উত্তরণ, এটা আমাদের ভালো দিক বয়ে আনবে তা কিন্তু না, অনেক বড় চ্যালেঞ্জও আছে। সেই চ্যালেঞ্জগুলো এতদিন হাইড করে রাখা হয়েছিল। সো বর্তমানে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই জন্য আপনারা যে এলডিসি যে আমরা উত্তরণ করব 26 সালে, এর চ্যালেঞ্জগুলো কি হবে, এর সুবিধাগুলো কি, এটা একটু মাথায় রাখবেন আপনারা। বর্তমানে উপদেষ্টা পরিষদ, ভাই এই উপদেষ্টা পরিষদে লাস্ট যে অফিসারের ভাইবাটা হলো, প্রচুর কোশ্চেন এসেছে। সেই কোশ্চেনটা কি, যেমন এখানে বলেছিল উপদেষ্টাতে মোট মহিলা উপদেষ্টা কয়জন আছে, ভাই এটা কিন্তু আপনাকে জেনে রাখতে হবে। এরপরে আপনারা সকলেই জানেন আমাদের যে পরিবেশ উপদেষ্টা, সে কিন্তু ভাই মহিলা, তার বেশ রেজওয়ান। সো এটা কিন্তু আপনাকে নামটা আপনি একটু জেনে নেবেন, হ্যাঁ মাথায় রাখতে হবে আপনাকে। এরপরে আমাদের প্রধান যে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, ওনার কিন্তু একটা থিওরি বর্তমানে খুব প্রচলিত, 3 জিরোস। হ্যাঁ, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সোশ্যাল বিজনেস জিনিসটা কি, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সো এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন। এরপরে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো কি কি, ভাই কমন বাংলাদেশের বর্তমানে মেজর ইকোনমিক চ্যালেঞ্জেস, এটা এভাবে আসতে পারে যে মেজর ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জগুলো বলেন কি কি, বর্তমানে বাংলাদেশে মেজর ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জগুলো কি কি, এইগুলা কিন্তু আপনাকে একটু জেনে রাখবেন আপনারা। হ্যাঁ, এরপরে আন্তর্জাতিক নারী দিবস। এই আন্তর্জাতিক নারী দিবস কবে, আমি কি বলেছিলাম দেখেন, একটা কথা বলেছিলাম, বাজেট। জুন মাসে যদি কোনো ভাইবা হয়, মনে রাখবেন বাজেট নিয়ে জিজ্ঞেস করবেই, বাজেট কি, ডেফিসিট বাজেট কি, সারপ্লাস বাজেট কি, এগুলা। ঠিক একইভাবে যে মাসে ভাইবা হয়, ব্যাংকের ক্ষেত্রে বলতেছি, যে মাসে ভাইবাটা হয় ওই মাসের যে গুরুত্বপূর্ণ দিনগুলা, ওই মাসের যে দিবসগুলো আছে, ওই দিবস সম্পর্কে কোশ্চেন করা হয়। সো যেহেতু মার্চ মাসের ভাইবা, আপনাদেরকে মনে রাখবেন এই মার্চ মাসে 8ই মার্চ, এবং যেহেতু একটা অপ্রীতিকর ঘটনা বাংলাদেশে ঘটে গেল, হ্যাঁ, সো এই জন্য এই নারী দিবস সম্পর্কে আপনাদেরকে জিজ্ঞেস করবে। এভাবে আসতে পারে, নারী দিবস কবে, 8ই মার্চ, এটা তো সকলেই জানি, কিন্তু যদি এই কোশ্চেন করে, বলেন 2025 সালে নারী দিবসের উপপাদ্য বিষয় কি, নারী দিবসের প্রতিপাদ্য যেটাকে আমরা বলি মোটো কি, এই এটা আপনারা জানেন কিনা, নারী দিবসের প্রতিপাদ্য বিষয়টা কি, একটু লিখে দেখান তো, কেউ একটু কমেন্টস করেন তো। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, খুবই 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 ইম্পর্টেন্ট। সো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এরপরে বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি, যেহেতু কয়েকদিন আগে নতুন আরেকটা দল আসলো, সো নিবন্ধিত রাজনৈতিক দল, এভাবে আপনাকে একটু খুঁজে নিতে হবে যে বর্তমানে কোন কোন মেটারগুলা আমার সাথে সম্পৃক্ত, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, টার্নিং পয়েন্টের জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ ভাই। আচ্ছা, গণিত সাবজেক্ট কি রকম প্রশ্ন করতে পারে একটু বলেন স্যার প্লিজ। হ্যাঁ, আমি তো বললাম বিষয়টা। এরপরে বলতে পারে যে জিরো অড না ইভেন,
একটা কোশ্চেন একজনকে করেছে, আমি যে কয়েকজন স্টুডেন্টের সাথে শুনেছি তাদের কয়েকটা কোশ্চেন আমি আপনাদেরকে বললাম, জিরো অড না ইভেন। হ্যাঁ, এটা একটু আপনারা বলেন তো, জিরো অড না ইভেন? আচ্ছা, ওকে, সো দেখি আমরা, একটু মাথায় রাখবেন আপনারা। হ্যাঁ, জিরো কিন্তু ইভেন নাম্বার। হ্যাঁ, জিরো কিন্তু ইভেন নাম্বার। আচ্ছা, আরেকটা কি, আরো কিছু কোশ্চেন যদি বলেন, যেমন অনেকে জিজ্ঞেস করেছিল যে আপনারা বলেন তো দেখি 22-এর স্কোয়ার করলে কত হবে। এখন এটা তো আমরা অনেকেই জানি না, কিন্তু আপনাদেরকে বলেছিলাম আমি যে 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার মনে রাখবেন, 30 পর্যন্ত না পারলেও 25 পর্যন্ত যেন মিস না হয়, সেইগুলো আপনারা একটু মাথায় রাখবেন। ওকে, 49টি দল বর্তমানে, এটা আপনারা দেখে রাখবেন। আমার কাজটা ছিল আপনাদেরকে এগুলা ডিসক্লোজ করা। এরপরে 21শে পদক 2025, জানেন আপনারা 21শে পদক 2025, পদকগুলো একটু জেনে রাখবেন, পদকগুলা একটু জেনে রাখবেন। আর এখন যেহেতু বর্তমানে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশে আছে, সো তার সম্পর্কে কিন্তু আপনাদেরকে ভালো করে জেনে রাখতে হবে। সো এই সকল বিষয়গুলা আপনাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, সো আমরা ব্যাংক ভাইবাতে ব্যাংক এন্ড ব্যাংকিং রিলেটেড প্রিপারেশন, ভাই এটা কিন্তু আমি এক্সট্রা তথ্য দিচ্ছি আপনারা কিভাবে সাজাবেন সেটা। এর আগে আমি আরেকটু সিনপসিসটা আপনাদেরকে বলি। ভাই, আমরা আজকে যে সেশনটা পরিচালনা করতেছি সেটা হলো যে আগামী কাল থেকে 2021 সাল ভিত্তিক যে বাংলাদেশের ওই কম্বাইন্ড অফিসার ক্যাশ এর ভাইবা শুরু হচ্ছে। এই ভাইবার জন্য টার্নিং পয়েন্ট থেকে 3টা ভাইবার সেশন আয়োজন করা হয়েছে। এই সেশনের আজকে 3 নাম্বার সেশনটা আমরা নিয়েছিলাম। সো শুরুতে আমি যে বিষয়টা বলেছিলাম যে ব্যাংক ভাইবাতে মূলত যে কোশ্চেনগুলো করা হয় ওই কোশ্চেনগুলোকে আমরা 5টা ভাগে ভাগ করি। একটা হলো ব্যক্তিগত কোশ্চেন বা ব্যক্তি রিলেটেড কোশ্চেন, একটা হলো ব্যাংক এন্ড ব্যাংকিং রিলেটেড, একটা হলো অর্থনীতি রিলেটেড, একটা হলো একাডেমিক, আপনি যে বিষয় অনার্স মাস্টার্স করেছেন ওই রিলেটেড, আর একটা হলো সাম্প্রতিক যে গুরুত্বপূর্ণ টপিকগুলা সেই রিলেটেড কোশ্চেনগুলো করা হয়ে থাকে। এরপরে আমি এই প্রত্যেকটা টপিক থেকে বা ভাগ থেকে কোন কোন ধরনের কোশ্চেনগুলো আসে এগুলো একটু আমি ব্রডলি আলোচনা করেছি। এরপরে আমি আরেকটা বিষয় আপনাদেরকে উপস্থাপন করেছিলাম, সেটা হলো ব্যাংক ভাইবার ওই দিনের কিছু করণীয়, ওই দিনের কিছু কার্যক্রম আছে, ওই কার্যক্রমগুলো আপনাদেরকে আমি একটু স্টেপ বাই স্টেপ বলেছিলাম। 6টা বলেছি, অনেক আছে, কিন্তু এই 6টা যেটা প্রধান মানে বলতে পারি আপনাদের প্রত্যেকেরই মান্য করা উচিত বা ফলো করা উচিত, ওই 6টা কিন্তু আমি সুন্দর করে, ওয়ার্ল্ড ব্যাংক না জাতিসংঘের, আচ্ছা ওকে, হ্যাঁ জাতিসংঘের, আমি ওয়ার্ল্ড ব্যাংক বলছিলাম কিন্তু আমার মনে নেই। আচ্ছা, সো একটু আছে, সকাল থেকে অনেকগুলা ক্লাস, আবার এখন ইফতারির পরে আবার ক্লাসের পরে আবার যাব বাসায় গিয়ে খাবার দাবার খেয়ে আবার সকালে খাবো, সকালে উঠতে হবে। আচ্ছা, সো একটু মাথায় রাখবেন। আচ্ছা, নারী দিবসের এবার আমাদের প্রধান মোটোটা কি? অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। এটা সুন্দর করে আপনারা একটু মনে রাখবেন, এটা কিন্তু জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, এটা কিন্তু জিজ্ঞেস করতে পারে, প্রতিপাদ্য বিষয়। হ্যাঁ, আচ্ছা ওকে, সো যেটা বলতে গিয়েছিলাম, হ্যাঁ জাতিসংঘেই হবে। হ্যাঁ, যেটা বলতে গিয়েছিলাম, সো আমরা এই 5টা ভাগ স্টেপ বাই স্টেপ আমরা কি করেছি, এক্সপ্লেইন করেছি। এবং আপনারা কিন্তু এই সম্পর্কিত কোন কোন কোশ্চেন আসতে পারে এটা কিন্তু আপনারা নিজেরাও জানেন, কিন্তু এ ব্যতীত এগুলা ছাড়াও আমি কি করেছিলাম, যে যে বিষয়গুলো আমি স্লাইডের মধ্যে আমি উল্লেখ করেছি ওই সকল বিষয়গুলো বাধ্যতামূলক আপনাকে শেষ করতে হবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এইবার ব্যাংক অ্যান্ড ব্যাংকিং রিলেটেড প্রস্তুতির ক্ষেত্রে আমি যেগুলো দিয়েছিলাম ওগুলা তো আপনারা অবশ্যই পালন করবেন, পড়বেন। সেটার সাথে সাথে কিছু টার্ম আমি একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যাতে এই বিষয়ে আপনাদের আর কোনো কনফিউশন না থাকে। কারণ এই বিষয়গুলো আমি অনেক এমসিকিউ পরীক্ষাতেও কিন্তু আসতে দেখেছি, কিন্তু স্টুডেন্টদের মধ্যে ধোঁয়াশা থাকে। এই জন্য আমি একটু ক্লিয়ার করি আপনাদের সামনে। হ্যাঁ, আচ্ছা, যদি একটু দেখি, সবাই দেখেন, ব্যাংক অ্যান্ড ব্যাংকিং রিলেটেড প্রিপারেশন। There are 61 scheduled bank in Bangladesh among them. বাংলাদেশে বর্তমানে কয়টি শিডিউল্ড ব্যাংক আছে? 61টি। এখন কথা হলো 62টি কিন্তু হইতে পারে, কারণ লাস্ট একটা ব্যাংকের কিন্তু অনুমোদন দেওয়া হয়েছিল। আপনারা দেখবেন 62 না 61, এটা কিন্তু ক্রস চেক করে নেবেন আপনারা। হ্যাঁ, 61 নাকি 62 লাস্ট গুগলিং, কারণ লাস্ট একটা হয়েছিল সেটা 62। আমি কোথা থেকে তথ্যগুলো নিয়েছি দেখেন, আপনারা তথ্যের খোঁজ জানেন না। হ্যাঁ, সো আমারটা একটু ব্যাকডেটেড হইতে পারে। তথ্যের খোঁজ হলো, প্রতি বছর অর্থ মন্ত্রণালয় থেকে একটা না খুব সুন্দর আর্টিকেল বের হয় প্রতি বছর বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান নামে। বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান নামে প্রতি বছর অর্থ মন্ত্রণালয় থেকে একটা আর্টিকেল বের হয়। আমি ওই আর্টিকেল থেকে তথ্যটা নিয়েছি, এই জন্য এখানে 61, কিন্তু আমি জানি পরবর্তীতে আরো একটা ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছিল। তাহলে বর্তমানে আমাদের কয়টা শিডিউল ব্যাংক আছে? আমাদের 62টা শিডিউল ব্যাংক আছে।
এখন এই 62টা শিডিউল ব্যাংকের আবার ভাগ আছে, কোনটা কি সেটা একটু আপনাকে ভালো করে জানতে হবে। সেটা কি যদি একটু বলি, সবাই দেখো, স্টেট ওন কমার্শিয়াল ব্যাংক, স্টেট ওন্ড কমার্শিয়াল ব্যাংক, এই যে 62টা শিডিউল ব্যাংক এর মধ্যে স্টেট ওন্ড মানে বাংলাদেশের সরকারি যে কমার্শিয়াল ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক কয়টা আছে, সেটা হলো 6টা। স্টেট ওন কমার্শিয়াল ব্যাংক কয়টা, 6টা। কি কি যদি বলি তোমাদেরকে, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, এরপরে কি বিডিবিএল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। হ্যাঁ, এই 6টা হলো আমার স্টেট ওন কমার্শিয়াল ব্যাংক, যেগুলোতে তোমরা অ্যাপ্লাই করো, সোনালী, জনতা, অগ্রণী, যেগুলো আমরা অ্যাপ্লাই করি, রূপালী, হ্যাঁ এগুলা আমি প্রত্যেকটা নাম বলে দিব, যেগুলো ইম্পর্টেন্ট, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, একটু ওয়েট করেন। আচ্ছা, সো স্টেট ওন মানে কি, স্টেট ওন কমার্শিয়াল ব্যাংক কয়টা, 6টা। কার মধ্যে, ওই যে 62টা যে আমার শিডিউল ব্যাংক, ওর ভাগটা আমি দেখাচ্ছি। এরপরে 3 স্পেশালাইজড ব্যাংক, ভাই স্পেশালাইজড ব্যাংক কয়টা, 3টা স্পেশালাইজড ব্যাংক আছে, কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আমাদের স্পেশালাইজড ব্যাংক কয়টা, 3টা। এরপরে এখন 44 হবে, 44 প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, ভাই বেসরকারি কমার্শিয়াল ব্যাংক কয়টা, 44টা। আর একটা হলো 9 ফরেন কমার্শিয়াল ব্যাংক, আর বিদেশি বাণিজ্যিক ব্যাংক কয়টা, 9টা। ওকে, যেমন হাবিব ব্যাংক আছে পাকিস্তানের, উরি ব্যাংক আছে কোরিয়ার, হ্যাঁ, সো এরকম 9টা আমাদের কি আছে, বিদেশি ব্যাংক আছে। তাহলে টোটাল যে 62টা শিডিউল ব্যাংক আছে, আর ভুলো না প্লিজ, হ্যাঁ, সো এইটা তোমরা অনেকেই বুঝতে পারো না, আমাদের যে 62টা শিডিউল ব্যাংক, এই 62টা শিডিউল ব্যাংকের মধ্যে আমরা কি জানি, 6টা হলো রাষ্ট্রায়ত্ত, হ্যাঁ, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, এর মধ্যে 44টা কি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, ও ইম্পর্টেন্ট, 3টা কি বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংক, ভালো করে বুঝো, 6টা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, 3টা বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংক, 44টা বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, আর কি, আর 9টা হলো বিদেশি বাণিজ্যিক ব্যাংক। এখন খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা, এটা তোমরা অনেকেই জানো না, এই 62টা শিডিউল্ড ব্যাংক ছাড়াও আমাদের বাংলাদেশে আরো 5টা নন শিডিউল্ড ব্যাংক আছে। আমাদের 62টা শিডিউল্ড ব্যাংক আছে, এই 62টা শিডিউল্ড ব্যাংক ছাড়াও আরো 5টা নন শিডিউল্ড ব্যাংক আছে। শোনো না ভাই, এরকম কোশ্চেন মিনিমাম কতটা জন যে এই কোশ্চেন ফেস করছে, বাংলাদেশের নন শিডিউল্ড ব্যাংক কয়টি বলেন এবং তাদের নাম বলেন। সো আমাদের নন শিডিউল্ড ব্যাংক কয়টা, 5টা। সবচেয়ে বেশি কোশ্চেন করা হয় কোন জায়গা থেকে জানো, 2 জায়গা থেকে। একটা হলো এই যে বাংলাদেশে স্পেশালাইজড কমার্শিয়াল ব্যাংক কয়টা, আর বাংলাদেশে নন শিডিউল্ড ব্যাংক কয়টা, এইটা কিন্তু তোমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। সো আমি যে 62টা বাংলাদেশের ব্যাংক, কোনটার কি ভাগ, আর যেন কোনোদিন ভুল না হয়। তাহলে কি, আমাদের যদি বলে শিডিউল ব্যাংক 62টা, নন শিডিউল ব্যাংক 5টা, হয়ে গেল। এবার শিডিউল ব্যাংকের ভাগ, এই শিডিউল ব্যাংকের মধ্যে আমাদের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কয়টা, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক 6টা, বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংক 3টা, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক 44টা, বিদেশি কমার্শিয়াল ব্যাংক বা ফরেন কমার্শিয়াল ব্যাংক 9টা। শেষ, আর ভুলো না। এইবার তোমাদের আর একটা জিনিস একটু জানাই রাখতে চাই, কারণ এইগুলোর নাম জিজ্ঞেস করে, এই 3টা শুধুমাত্র তোমরা মনে রাখবা। আমাদের যে 6টা বাণিজ্যিক ব্যাংক আছে, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, এই 6টার নাম আর ভুলবা না। সেই 6টা কি, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, আর বিডিবিএল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, যেগুলোতে আমরা অ্যাপ্লাই করি। সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক, বিডিবিএল, এই 6টা হলো রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। এইবার খুবই ইম্পর্টেন্ট, এই 2টার কোশ্চেন বেশি আসে। সেই 2টা কি, স্পেশালাইজড কমার্শিয়াল ব্যাংক। আমাদের বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংক কয়টা, 3টা, সেই 3টার নাম জিজ্ঞেস করে। সেই 3টা কি, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আরেকটা কি প্রবাসী, পিকেবি প্রবাসী কল্যাণ ব্যাংক। প্রবাসী কল্যাণ ব্যাংক এখন কিন্তু খুব ভালো ব্যাংক। আচ্ছা, সো প্রবাসী কল্যাণ ব্যাংক, এই 3টা তোমাদেরকে মনে রাখতে হবে। এই 3টা কি, স্পেশালাইজড ব্যাংক। এইবার আরেকটা মনে রাখবা, নন শিডিউল্ড ব্যাংক কয়টা, নন শিডিউল্ড ব্যাংক 5টা। এই 5টার নাম কিন্তু মুখস্থ থাকতে হবে। এই 5টার নাম অনেকেই বলতে পারে না, আর কিন্তু ভুলবা না। জুবিলি অনেকেই ভুলে যায়, আমি আবার বলি, আনসার বিডিপি ব্যাংক। আমাদের যে 5টা নন শিডিউল্ড ব্যাংক, এই 5টা নন শিডিউল্ড ব্যাংক কি কি, আনসার বিডিপি ব্যাংক, জুবিলি ব্যাংক, গ্রামীণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, আর হলো পল্লী সঞ্চয় ব্যাংক। এই 5টা হলো নন শিডিউল্ড ব্যাংক। একটু মনে রাখি না, গ্রামীণ ব্যাংক, এরপরে কি ভাই, জুবিলি ব্যাংক, এরপরে আনসার বিডিপি ব্যাংক, এরপরে কর্মসংস্থান ব্যাংক, আরেকটা কি আছে, পল্লী সঞ্চয় ব্যাংক। এই হলো আমাদের ব্যাংকিং এর টোটাল যে ভাগ। স্টুডেন্টদের মধ্যে এই টাইপে প্রচুর কনফিউশন দেখেছি, এই জন্য আমি এই ভাগটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। সো এই ছিল
আমাদের আজকের আলোচনা। সো টার্নিং পয়েন্টের পক্ষ থেকে আমি আবারও বলি, কয়েকটা কমেন্টস নিয়ে নিই। স্যার আপনি বলেছিলেন ভাইবা শেষ হবে 15 দিনের মধ্যে, বাট আমার ভাইবা 7/5/25 তারিখে, তাহলে আমার ভাইবার সময় আছে 1 মাস 15 দিন। হ্যাঁ হইতে পারে, এটা তো তোমরা সিম্পলি তোমাদের ডেট তো দেওয়া আছে তাই না, আমরা তো জাস্ট হ্যাঁ ওকে, হ্যাঁ ওই ডেটে তোমাদের ভাইবা 9000 স্টুডেন্টের ভাইবা, বোঝো না, অবশ্যই লাগবে। আচ্ছা ক্লাসটা গুরুত্বপূর্ণ, শেয়ার করতে পারেন, বাপ্পি ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে। ওকে অসংখ্য ধন্যবাদ রাতুল। আমি আরেকটা কথা বলি, আমাদের না একটা ব্যাংকের মক ভাইবা নেওয়া হয়ে থাকে। এটা মক ভাইবাটা আমাদের মিরপুরে আমরা মানে সামনাসামনি নিই, যেহেতু তোমরা ভাইবাটা সামনাসামনি নিবা, কিন্তু এইবার হয়তো আমি বাপ্পি ভাইকে আমরা আরো একটা আমরা ব্যবস্থা নিব, সেটা হলো অনলাইনেও আমরা একটা ভাইবার সেশন নিব। তাহলে তোমরা বুঝতে পারবা যারা অনলাইনে যুক্ত আছো তোমরা ভাইবার কোশ্চেনটা কিভাবে হয়। যেমন আমাদের এখানে যারা ডেমো ভাইবা দেয় একদম কিন্তু ওই ভাইবাটা পরীক্ষার আদলে তৈরি করা হয়, এবং ওখানে আমাদের ফ্যাকাল্টিরা থাকে, এবং আমরা চেষ্টা করি যে বেশ বরেণ্য যারা ভাইবা বোর্ডের আগে ছিল, কারণ যারা রিটায়ার্ড এমডি বা রিটায়ার্ড ডিএমডি যারা ভাইবা নিয়েছে এর আগে, তাদেরকে কিন্তু আমরা ওখানে ইনভলভ করার চেষ্টা করি। সেই জন্য আমাদের মক ভাইবাটা কিন্তু খুবই খুবই ইফেক্টিভ ওয়েতে আমরা নিয়ে থাকি। হ্যাঁ, সেই জন্য তোমরা মক ভাইবা দেওয়ার চেষ্টা করবে, আমাদের রেজিস্ট্রেশনটা করবে, তাহলে তুমি খুব উপকৃত হবে, এবং অনলাইনেও আমরা একটা ভাইবা নেওয়ার চেষ্টা করব। আচ্ছা শুভকামনা রইল আপনার প্রতি, এবং এখানে যারা কমেন্ট করেছে আচ্ছা ফলোয়ারের পক্ষ থেকে, আচ্ছা অসংখ্য ধন্যবাদ। আচ্ছা অরূপ, আচ্ছা স্যার 21 সাল ভিত্তিক ক্যাশ অফিসার পরীক্ষায় লিখিত আর ভাইবাতে মোট কত নাম্বার পাইলে মেরিটে আসার সম্ভাবনা আছে? আচ্ছা আমি যদি বলি এটা অনেকে বিশ্বাস করবে না, 120 পাইলেই হবে। হ্যাঁ এটা ভালো, 120 মানে তোমার মেরিট, প্রথমের কথাই বলতেছি, প্রথমবার আসবে এবং মেরিট লিস্টে অনেক উপরে থাকবে। রিটেন ভাইবাতে 120, রিটেন এবং ভাইবা মিলে 120 হইলে তুমি মেরিট লিস্টে চলে আসবা প্রথমবারে। হ্যাঁ প্যানেলের জন্য চিন্তা করা লাগবে না। আচ্ছা খুব ইয়ে কোশ্চেন। আচ্ছা শাকিল সুমন স্যার, আচ্ছা অসংখ্য ধন্যবাদ। লাস্ট শিডিউল্ড ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি, শিডিউল্ড ব্যাংক এটা কিন্তু এখনো ভুক্ত হয়নি, আমি কিন্তু দেখেছি। হ্যাঁ সো মাথায় রেখো, কিন্তু তুমি এটা দিও না। আচ্ছা স্যার আগামীকাল, ও মানে তুমি 62তম ব্যাংকের কথা বলতেছো, ঠিক আছে তাইলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। ওকে ওকে, শিডিউল ব্যাংক বলেছো, নন শিডিউল্ড না, নন শিডিউল্ডের কোনো পরিবর্তন হয়নি, ওই 5টাই আছে। স্যার আগামীকাল ভাইবা মাস্টার্সের মার্কশিট তুলতে পারিনি, সময় পাইনি, তাছাড়া সব আছে, কি বলবো বোর্ডে কোনো সমস্যা হবে? আমি জানি না মাস্টার্সের রেজাল্ট তুমি দিয়েছো কিনা, যদি তুমি রেজাল্টটা মেনশন করে থাকো তাহলে আমাদের অ্যাকচুয়ালি ব্যাংকের ভাইবা দেওয়ার জন্য অনার্সই যথেষ্ট, মাস্টার্স বাধ্যতামূলক না। তবে তুমি যদি মাস্টার্সের কথাটা সিবিতে উল্লেখ করে থাকো তাহলে তোমার মাস্টার্সের রেজাল্টটা নিয়ে যাওয়া দরকার, কিন্তু যেহেতু তুমি রেজাল্টে মার্কশিটটা এখনো পাও নাই, এই বিষয়টা তুমি ওখানে বলবা, কারণ বাংলাদেশ ব্যাংকের তুমি ভাইবাতে এইটা জিজ্ঞেস করবে না, ভাইবা বোর্ডের মধ্যে তোমার কোনো কিছু নিয়ে যেতে হবে না। তোমরা যারা নতুন ভাইবা দিচ্ছ তাদের জন্য বলতেছি, ভাইবার যে বোর্ড, ওই বোর্ডে যাওয়ার আধা ঘন্টা মতো আগে তোমাদের এটা চেকিং করে। হ্যাঁ একটা রুমে সকলকে বসিয়ে তোমার হ্যান্ডরাইটিং ঠিক আছে কিনা তোমাকে একটা 5 লাইন লিখাবে, পরীক্ষায় যে কোশ্চেনটা এসেছে লিখানোর পরে ওইটার সাথে পরীক্ষার ওইটার হ্যান্ডরাইটিং মিলাবে। আবার মনে করো না ওইটার সাথে একদম সেম হুবহু মিলবে না, তা না, আমার হ্যান্ডরাইটিংটা তারা ক্রস চেক করবে, এটা করে থাকে। তারপরে তোমার সকল যে সার্টিফিকেটগুলা এগুলা তারা কি করে, একটু স্ক্রুটিনাইজ করে, তারপরে তোমাকে ভাইবা বোর্ডে পাঠায়। হ্যাঁ সো তাদেরকে বললে এটা তারা মানবে, খুবই কর্ডিয়াল ওয়েতে তারা রিসিভ করে, একদম অরিড হওয়ার কিছু নেই। ক্লিয়ার বিষয়টা? ওকে সো আমি আবারও বলি, ভাইবা বোর্ডের ক্লাসটা ইনশাল্লাহ আপনারা বুঝতে চেষ্টা করেছি ভাই, খুবই ব্যস্ততা যাচ্ছে, কারণ আপনারা সকলেই জানেন যে 2023 সাল ভিত্তিক সার্কুলার দেওয়ার পরে ইনশাল্লাহ প্রচুর স্টুডেন্ট সংযুক্ত হয়েছে, যার জন্য আমরা মানে ম্যাক্সিমাম মানে চেষ্টা করতেছি তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। তারপরেও আমরা বেশ মানে কষ্ট করতে হচ্ছে আমাদেরকে, বিশেষ করে আমাকে, তারেক স্যারকে, শুভ্র স্যারকে প্রচুর ক্লাস নেওয়া লাগতেছে। সো তারপরেও আমরা চেষ্টা করতেছি যে প্রত্যেকটা স্টেজেই বা প্রত্যেকটা স্টেপেই আমরা যেন আপনাকে অ্যাসিস্ট করতে পারি, বা আমরা কোনোভাবে যেন আপনাকে কন্ট্রিবিউট করতে পারি, কারণ আপনাদেরকে যদি জব প্রাপ্তিতে সামান্য সহযোগিতা যদি আমরা করতে পারি, এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি আমরা মনে করি। আমি আবারও বলবো, ব্যাংক জব প্রস্তুতির জন্য ইনশাল্লাহ টার্নিং পয়েন্ট একটা উচ্চ মাত্রায় চলে গিয়েছে। আমরা চেষ্টা করি যেগুলা মানে পরীক্ষায় আসে ওই সকল বিষয়গুলাই শুধু আমরা পড়িয়ে থাকি, এখানে অপ্রাসঙ্গিক কোনো বিষয় পড়ানো হয় না। এবং আমাদের রিটেন কোর্সটার কথা যদি বলি, এটা খুবই মানে আপনারা দেখতে পারেন খুবই সমৃদ্ধ একটা কোর্স। এখানে রিটেনে 40টা ক্লাস নেওয়া হয়ে থাকে, এবং 40টা ক্লাসের ম্যাটেরিয়ালস আপনি বুঝতে পারবেন খুবই ডিফারেন্ট ম্যাটেরিয়ালস, এবং এই ক্লাসের
দুইটা ক্লাস কিন্তু দেওয়া আছে, হ্যাঁ, 1 নাম্বার লেকচার শিট। সো আপনারা ওই ক্লাস দুইটা করলেই বুঝতে পারবেন যে এখানে কোন ধরনের সার্ভিসটা দেওয়া হয়ে থাকে। সো আপনারা যারা এমসিকিউ মোটামুটি কভার করতে পেরেছেন তাদেরকে বলবো আপনারা রিটেনটা খুব ভালো করে প্রস্তুতি নেন, কারণ আজকে যদি রিটেনের প্রস্তুতি আপনার ভালো থাকতো, রিটেনের মার্ক যদি আপনার ভালো থাকতো, তাহলে কিন্তু আপনার ভাইবা নিয়ে মোটেও ওয়ারিড হওয়ার কিছু নেই। আপনি যেভাবে ক্লাসগুলো নিলাম জাস্ট এটা একটু দেখবেন, দেখি আপনি ভাইবা বোর্ডে যাবেন, আপনি ইনশাল্লাহ অবশ্যই জব পেয়ে যাবেন, কারণ ব্যাংকের জবটা রিটেনটাই সব। সেই জন্য আমাদের প্রিমিয়াম রিটেন ব্যাচটাতে আপনারা অবশ্যই যুক্ত হবেন। কারোর কোনো কোশ্চেন আছে কিনা এইবার আপনারা করবেন। আচ্ছা, আমি আপনার এলাকার, আপনার কলেজের, ইভেন আপনার ভার্সিটিরও, আচ্ছা আমার কলেজ কিন্তু ক্যান্টনমেন্ট, আচ্ছা ওকে, আমার জন্য দোয়া করবেন। তামান্না, অবশ্যই বিথি দোয়া করব। যে কোনো প্রবলেম অবশ্যই দেখবা টার্নিং পয়েন্টে আমাদের নাম্বারগুলো দেওয়া আছে প্রত্যেকটা ফ্যাকাল্টি মেম্বারের, আমার নেসার ভাই, শুভ্র ভাই, তারেক স্যারের, বাপ্পি ভাই, আমরা যে 5 জন মেম্বার। সো যে কোনো প্রয়োজনে তুমি কল দিবা, হ্যাঁ। আচ্ছা, তথ্যপূর্ণ ক্লাস, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মক ভাইবা কবে নিবেন স্যার? মক ভাইবার বিষয়টা বাপ্পি ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবা, বাপ্পি ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবা, হ্যাঁ। আমাদের মক ভাইবা কিন্তু খুব সম্ভবত এই সপ্তাহে শুরু হয়ে যাবে, এবং আমাদের মক ভাইবাটা কিন্তু খুবই, মানে যারা এর আগে দিয়েছে তাদের কাছ থেকে তোমরা নিতে পারো। আমি যদি বাপ্পি ভাইয়ের নাম্বারটা একটু দিয়ে দিই তোমাদেরকে, 01896 01896 224210 01896 বাপ্পি দাস, হ্যাঁ, বাপ্পি দাস, তোমরা বাপ্পি ভাইয়ের সাথে কল দিবা, অবশ্যই সব ইনফরমেশন জেনে যাবে, ওকে। আচ্ছা, আর ভর্তির জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে। আচ্ছা, এখন আমি আমার সাথে যারা আমার সাথে যুক্ত হয়েছে জুমে, তাদের সাথে একটু কথা বলবো। আমি ফেসবুক থেকে একটু বিদায় নিতে চাই, আপনাদের কোনো কমেন্টস থাকলে আপনারা বলবেন। এই আচ্ছা, দ্রুত 23 সাল ভিত্তিক পরীক্ষা কবে হইতে পারে? আমাদের ধারণা মে জুন। ব্যাংক জবের জন্য কোন বই? ভাই ব্যাংকে বিশ্বাস করো ভাই, আমি কখনো মিসগাইড করি না স্টুডেন্টদেরকে। ব্যাংক জবের জন্য পূর্ণাঙ্গ কোনো ভালো বই নেই, কারণ ব্যাংকের প্রশ্নটা না, এটা খুবই মানে সোর্স থেকে, বিভিন্ন সোর্স থেকে আসে। যেমন জিআরই বিগ বুক থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে, পিয়ারসন ইংলিশ থেকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসে, এরপরে এক্সাম ভেটা থেকে প্রিপোজিশন আসে, এরপরে বিভিন্ন যে ম্যাগোস জিআরই, এখান থেকে ওয়ার্ড মিনিং আসে। ম্যাথের কথা যদি বলি, নোভাস জিআরই ম্যাথ বাইবেল, অফিসিয়াল জিম্যাট, আগারলের বই, এই সকল বইগুলা থেকে আসে। সো তোমরা যদি একটু আমাদের যে শিটগুলো আছে, এই শিটটা পড়লেই তোমরা কভার করবা। এবং আমাদের মাস্টার ব্যাচ বলে একটা ব্যাচ আছে টার্নিং পয়েন্টের, ওই মাস্টার ব্যাচে কিন্তু তোমরা যদি ক্লাসগুলো করো, মাস্টার ব্যাচে অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো হয়। সো ওই ক্লাসগুলো তোমাকে ব্যাপক মানে ইফেক্টিভ হবে। আচ্ছা, একটু দেখি। আচ্ছা স্যার, আপনি বলে, আচ্ছা ভাইবা, হ্যাঁ ওটা পড়েছি আমি। মক ভাইবা কবে নেবেন? বাপ্পি ভাইয়ের সাথে যোগাযোগ করবে। শুভকামনা রইল, আপনার অসংখ্য ধন্যবাদ স্যার। 21 সাল ভিত্তিক, ওকে। তথ্যপূর্ণ ক্লাস, নিচে আসো দ্রুত। আচ্ছা, লিখিত ব্যাস, ওকে। হ্যাঁ, বাপ্পি ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ। ওদেরকে আনমিউট করো, ওদের সাথে কথা বলতে চাই, আনমিউট করো। হ্যাঁ, ওকে, হ্যাঁ, এবার তোমরা কমেন্টস করতে পারো যারা আমার সাথে যুক্ত হয়েছে ভাইবাতে। যে কোনো প্রশ্ন বলো। আমি এখন ফেসবুক থেকে বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, টার্নিং পয়েন্টের সাথে থাকবেন ইনশাল্লাহ। 2025 সাল হলো ব্যাংকার হওয়ার যে স্বপ্ন, এই স্বপ্ন পূরণের বছর, কারণ 2025 সালে 10,000 শূন্য পদের কিন্তু পরীক্ষা হবে এই 2025 সালে। সেই জন্য বলতেছি আপনারা একটু যদি পড়াশোনা করেন, ইনশাল্লাহ ব্যাংকার হওয়া মোটেও কঠিন কিছু না। যেহেতু আমার এখানে ব্যাংকের যারা ভাইবা দেবে তারা যুক্ত আছে, তাই না? সো আপনাদের অলরেডি ধারণা আছে যে ব্যাংক যদি একটু স্ট্র্যাটেজিক, একটু ইনফরমেটিভ ওয়েতে পড়াশোনা করা যায়, ব্যাংক ভাইবাতে তেমন ব্যাংকের মানে প্রস্তুতিতে তেমন কোনো প্যারা নেওয়া লাগে না। ব্যাংকের চাকরি খুবই দ্রুততম সময়ে 1 বছর 4 মাসের মধ্যে পুরো নিয়োগ হয়ে যায়। সেই জন্য একটু মাথায় রাখবেন। স্যার, রিটেনে 90 এর মতো থাকলে জব হওয়ার আশা কেমন? হ্যাঁ, আশা রাখতে পারো, কারণ হলো প্যানেল থেকে নিশ্চিত পাবে। 120 মানে তুমি কনফার্ম জান্নাতি, আর 90 মানে কি, তুমি যদি এখানে 18ও পাও, তুমি 108 পাবা, সম্ভাবনা আছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, তুমি ভালো থাকবেন সবাই যারা ফেসবুকে ছিলেন। এখন আমি জুমে, হ্যাঁ ভাই বলো, তোমরা আনমিউট করে কথা বলতে পারো যদি কোনো কোশ্চেন থাকে। ওকে।